আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। সো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে। একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। হ্যালো হ্যালো। আশা করি এখন বোর্ডটা ঠিক আছে আর কি। ওকে, তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও দ্রুত। আমরা ইনশাল্লাহ এখনই শুরু করব। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও একটু। এবং সবাই আর কি একটু লাইভটা শেয়ার করে দিও। আমরা 10টা 43 বাজে, তো আমরা 44 বা 45 ইনশাল্লাহ শুরু করে দিব আর কি। তো এই ফাঁকে সবার কারো কোনো কোশ্চেন থাকলেও জানাতে পারো কমেন্টে। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং আর তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেহেতু আর মাত্র 1 সপ্তাহের মতো বাকি আছে, সো এই 1 সপ্তাহ তোমাদের কিভাবে আগানো উচিত আজকের ক্লাসে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো সবাই চেষ্টা করবা ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য, যাতে কোনো কিছু মিস না হয়ে যায় আর কি। ওকে, আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই শুরু করব। 44 বাজে, তো 45 পর্যন্ত অপেক্ষা করবো, এখনই শুরু করবো। তারপরে সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, 45 বেজে গেছে, আমরা এখন তাহলে চলো শুরু করবো এখন।
ওকে, আমাদের সাথে অলরেডি 101 জন জয়েন করছো, থ্যাংক ইউ। চলো আমরা এখন শুরু করি। ওকে, 100 হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল আমি যদি বলি চট্টগ্রাম ভার্সিটি প্রিপারেশনের জন্য তোমার কিভাবে নেওয়া উচিত, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে কয়েকটা দিন আছে, তো এই কয়েকটা দিনে কি চান্স পাওয়া পসিবল, কমন কোশ্চেন। তো ফার্স্ট অফ অল আমার অ্যান্সার যেটা হবে, তোমাদের যারা এবছর বেশিরভাগই যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাবে, বেশিরভাগই কিন্তু দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে কিন্তু অলরেডি দিয়ে আসছে এক্সাম, তাই না? যারা মানে ঢাকা ভার্সিটিতে তুমি চান্স পাবা না কি পাবা না এখনো রেজাল্ট যেহেতু দেয় না, এটা বলা যাচ্ছে না। জাহাঙ্গীরনগরে কিন্তু অলরেডি দিয়ে দিছে। সো ম্যাক্সিমামই মানে 80%ই বলা যায় যে একটা জায়গায় বা দুইটা জায়গায় অলরেডি এক্সাম দিয়ে আসছে। সো তারা কিন্তু অলরেডি বেশিরভাগই ব্যর্থ, যে একটা জায়গায় একটা চান্স মিস করে কিন্তু এখানে আসছে। তো তোমার এখন মনে হচ্ছে যে ভাই আমি তো এখানে চান্স পাই না, ওখানে চান্স পাই না, আমি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? তো দেখো, তোমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে যারা চান্স পাবে তারা কিন্তু সবাই কিন্তু তোমার মতোই মেডিকেল ব্যর্থ, না হলে জাহাঙ্গীরনগরে চান্স পায় নাই, না হলে ঢাবির এক্সামটা ভালো মতো হয় নাই। তো এরকম মানুষজনই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়ে যেতে পারে। হ্যাঁ, অনেকে আছে যে খালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন হয়েছে, তাদের হিসাব আলাদা। বাট বেশিরভাগই কিন্তু তোমাদের একটা মানে মোটা অংশ কিন্তু এই প্রিপারেশনই নিচ্ছ যে এখানে হয় নাই ভাই, এখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেষ ভরসা, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি এক্সাম দিতে চাই। তো তোমরা যারা ব্যর্থ, এই ব্যর্থদের মধ্যে কিন্তু অনেক কিন্তু সফল হবা। তো সেই সফল ব্যক্তিটা কেন তুমি হবা না? সেই সফল ব্যক্তিটা তো তুমিও হতে পারবা, তাই না? তো এই সফল হওয়ার জন্য কি দরকার ভাইয়া? একটা নির্দিষ্ট গাইডলাইন্স এবং একটা নির্দিষ্ট রুটিন, যেটা তুমি এই লাস্ট 7টা দিনে ফলো করবা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাওয়ার জন্য। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যে চারটা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং চট্টগ্রাম। তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেতে পারো, অনেক ভালো কিন্তু একটা তোমার জন্য ফিউচার অপেক্ষা করতেছে। এমন না যে এটা চান্স না পেলে তোমার জীবন বরবাদ, এমন কিছু না, বাট এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমার জন্য একটা সুযোগ। সো এই সুযোগটাকে যদি কাজে লাগাতে হয়, তাহলে ভাইয়া আজকের ক্লাসটা ভালো মতো করো। আজকে তোমার বলছিলা যে অলরেডি আমরা ফার্স্ট দিন কেমিস্ট্রি ক্লাস নিয়েছি, কালকে ম্যাথ হয়েছে, ফিজিক্স হয়েছে, আজকে বায়োলজি ক্লাস, ঠিক আছে? বায়োলজি ক্লাস আজকে যদিও আমরা ভাবছিলাম যে আজকে না নিয়ে কালকে নিয়ে, যেহেতু আজকে বন্ধ অনেক জায়গায়, সো সেই হিসাবে আমাদের স্লাইড মেকিং হয় নাই বা ঝামেলা হচ্ছিল। বাট তারপর চিন্তা করলাম যে না, তোমাদের পরীক্ষার বেশি দিন নাই, সো ক্লাস নিতেই হবে। সো এই জন্য ক্লাস নিয়ে চলে আসলাম আর কি। ওকে, সো তোমরা চেষ্টা করবা ঝটপট উত্তর দিয়ে দেওয়ার। আচ্ছা, তো আমরা চলো আজকের আগাই। সো আমরা একটু ফার্স্টের দিকে যাই, দেখি কি কি কোশ্চেন আমাদের আছে। ওকে, তো দেখো ভাই, ফার্স্টের কোশ্চেনে কি বলা হয়েছে, তোমরা একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও যে নিউক্লিওসাইডের উপাদান কি। সবাই 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, 1 নম্বর, এটা ঠিক আছে? 1 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও যে ভাইয়া কি বলা হয়েছে, নিউক্লিওসাইডের উপাদান কি। কি বলা হয়েছে? নিউক্লিওসাইডের উপাদান কি। তো সবাই আমাকে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো। সবাই 1 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দাও যে নিউক্লিওসাইডের উপাদান কোনটাকে বলা হয়, বলো তো নিউক্লিওসাইডের উপাদান কোনটা। দেখি একের অ্যান্সারটা সবাই কমেন্ট করে জানাও তো, একের অ্যান্সার কোনটা, একের অ্যান্সার কোনটা হবে একটু আমাকে কমেন্ট করে জানাও যে নিউক্লিওসাইডের উপাদান কোনটা। নিউক্লিওসাইডের উপাদান কোনটা? একের এ। আচ্ছা, মাহমুদুল হাসান কমেন্ট করছে একের এ। তোমরা ঝটপট অ্যান্সার দিবা, বুঝছো? আমি বলার আগেই তোমরা যদি অ্যান্সার দিয়ে দাও। একের এ কমেন্ট আসছে। আচ্ছা, বাকিরাও দেখি দ্রুত অ্যান্সার দাও। একের অ্যান্সার এ। প্রীতম পল কমেন্ট করছে ডি। আচ্ছা, আচ্ছা, এ কমেন্ট করছে। তিশা রয় কমেন্ট করছে এ। আচ্ছা, ওকে, 4 কমেন্ট করছে, মানে 4 মানে কি? 4 মানে কি ভাইয়া? এ এ বি সি ডি কমেন্ট করবো, বুঝছো? 4 মানে মানে 4 কি হবে? আচ্ছা, একের এ। আচ্ছা দেখো, নিউক্লিওসাইডের উপাদান কি কি? নিউক্লিওসাইডে কি কি থাকে বলো তো? একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকে, আর কি থাকে বলো তো? একের নাইট্রোজেন, আচ্ছা একের এ। মাসুদ মাইশা কমেন্ট করছে একের এ। নীলাম্বরী নীলা কমেন্ট করছে একের এ। আচ্ছা, ওকে, সো বেশিরভাগের যেটা অ্যান্সার আসে সেটা হচ্ছে একের এ আসছে আর কি। ওকে, আচ্ছা, ওকে, আর কেউ অ্যান্সার দিবা? আমি তাহলে সমাধান করে দিই। আচ্ছা, তো দেখো ভাইয়া, এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষার যেটা আছে, নাইট্রোজেন ঘটিত ক্ষার,
আর এই পেন্টোজ সুগার, এই দুইটা যখন একসাথে মিলিত হয়, এই দুইটা মিলে তৈরি করলো কি আমার, এই দুইটা মিলে তৈরি করে কি ভাইয়া, নিউক্লিওসাইড। এই দুইটা মিলে কি তৈরি করে ভাইয়া, নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে যখন এই ফসফেট এসে যুক্ত হয়, নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট এসে যুক্ত হয়, তখন হয় কি নিউক্লিওটাইড। তখন কি হয়, নিউক্লিওটাইড। মনে রাখবা দুইটা ছিল, এখন তিনটা হয়ে গেছে, এখন কি হয়েছে, বেশি টাইট হয়ে গেছে, তাই না? সো নিউক্লিওটাইড কখন হবে, নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট এসে যুক্ত হবে, তখন হয় কি নিউক্লিওটাইড। ঠিক আছে, নিউক্লিওটাইড। আর নিউক্লিওসাইড হইতে গেলে কি হয়, নিউক্লিওসাইড হইতে গেলে বা দুইটা জিনিস লাগে, নিউক্লিওসাইড হতে গেলে দুইটা জিনিস, আর নিউক্লিওটাইড হতে গেলে কয়টা জিনিস লাগে, তিনটা জিনিস লাগে। সেই তিনটা জিনিস কি কি, নাইট্রোজেন গঠিত ক্ষার, পেন্টোজ সুগার আর কি ফসফেট। আর নিউক্লিওসাইড হতে গেলে কয়টা জিনিস ভাই, দুইটা জিনিস। সাইড হতে গেলে ভাই কয়টা জিনিস, দুইটা জিনিস। একটা কি কি, একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, আর একটা কি তোমার পেন্টোজ সুগার। নাইট্রোজেন গঠিত ক্ষার আর একটা কি, পেন্টোজ সুগার। তাহলে বলো তো নিউক্লিওটাইড হইতে গেলে কয়টা উপাদান লাগে, একটু কমেন্ট করে জানাও তো, যে দুইটা নাকি তিনটা? নিউক্লিওটাইড হইতে গেলে কয়টা উপাদান লাগে, একটু কমেন্ট করে জানাও তো। নিউক্লিওটাইড হতে গেলে কয়টা উপাদান লাগে, একটু কমেন্ট করে জানাও যে নিউক্লিওটাইড হতে গেলে ভাইয়া কয়টা উপাদান লাগে। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে ভাইয়া, ডিএনএ থেকে এমআরএনএ। ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে, এমআরএনএ। ঠিক আছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? তো ভাই দেখো, ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে, এমআরএনএ তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা জানি কি কি আছে, ট্রান্সক্রিপশন আছে, ট্রান্সলেশন আছে, অনেকগুলো আছে না, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপশন আছে। ওকে, সো দেখো ভাই ডিএনএ থেকে কি করতেছে বলতো, আরএনএ করতেছে। ডিএনএ থেকে আরএনএ তৈরি করতেছে। সো এইটা কি করতেছে বলতো, এই যে এটা এটা মনে রাখবা যে ক্রপ করে না, যখন ছবি ক্রপ করে না, ছবি এই যে ক্রপ, ঠিক আছে, ওই যে ক্রপ করলে কি হয়, যে একটা বড় ছবিটা ক্রপ করে আমি কি করি, ছোট করে ফেলি। তো দেখো ট্রান্সক্রিপশন না বলে ট্রান্সক্রপ করবা, যে ক্রপ করে না, ক্রপ আছে, নামের মধ্যে কি আছে, ক্রপ আছে। তো এই ডিএনএটাকে ক্রপ করে আরএনএ তৈরি করতেছে ভাই, কি তৈরি করতেছে, ডিএনএ কে ক্রপ করে আরএনএ তৈরি করতেছে। এটা মাথায় রাখবা, বুঝছো? তো ডিএনএ থেকে যে আরএনএ তৈরি করতেছে, এটা যেহেতু ক্রপ করতেছে মানে কাটতেছে, এই জন্য মনে রাখবা কি, ট্রান্সক্রিপশন। ঠিক আছে, কি হবে, ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি প্রক্রিয়া বলা হয় রেপ্লিকেশন। ঠিক আছে, ট্রান্সলেশন কি, আরএনএ থেকে তোমার কি তৈরি করা, প্রোটিন তৈরি করা। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করা কি বলে, ট্রান্সলেশন, তাই না? তারপরে দেখো এরপর রিভার্স ট্রান্সক্রিপশন, আমরা জানি উল্টাটা। ঠিক আছে, এখানে যেমন এখানে কি হয়েছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আর রিভার্স ট্রান্সক্রিপশনে কি হবে, উল্টাটা, মানে আরএনএ থেকে ডিএনএ হবে আর কি। তো কি বললাম ভাই, ক্রপ আছে, ক্রিপ, ট্রান্সক্রিপ্ট, ক্রিপ্ট না এটা ক্রপ। ঠিক আছে, এটা কি, ক্রপ। ঠিক আছে, ট্রান্সক্রিপশন, তাহলে ডিএনএ থেকে আরএনএ মানে ক্রপ করে আরএনএ তৈরি করতেছে। এরপর দেখো কি বলা হয়েছে, হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস কোষ বিভাজন হয়? সবাই 3 নম্বর কোশ্চেনের আনসার দাও তো। হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস হয়? হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস হয়, এটা আমাকে কমেন্ট করে জানাও। হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস হয়? 3 নম্বর কোশ্চেনের আনসার দাও তো। হ্যাপ্লয়েড জীবে ভাই কোথায় মায়োসিস হয়? 3 এর এ, তিশা রয় কমেন্ট করছে 3 এর এ, বাকিরাও কমেন্ট করো। হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস ঘটে? হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস ঘটে? হ্যাপ্লয়েড জীবের ভাই কোথায় মায়োসিস ঘটে বলো, হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস ঘটে? হ্যাপ্লয়েড জীবের, দেখো আমাদের দুই ধরনের জীব আছে, একটা হচ্ছে হ্যাপ্লয়েড জীব আর একটা কি জীব ভাই, ডিপ্লয়েড জীব। একটা হচ্ছে হ্যাপ্লয়েড জীব আর একটা কি জীব, ডিপ্লয়েড জীব। সো হ্যাপ্লয়েডের এন কত বলো তো ভাই, হ্যাপ্লয়েড তো এমনি এন, ডিপ্লয়েড মানে আমরা জানি 2n, হ্যাপ্লয়েড মানে কি ভাই, শুধু এন, তাই না? হ্যাপ্লয়েড মানে কি ভাই, শুধু এন। সো মনে করো যারা কি থাকে, যারা 2n থাকে, যাদের দেহ কোষ হচ্ছে 2n। সো দেখো মনে করো আমি একটা 2n, আমরা কি 2n, তাই না? আমি একটা 2n, মনে করো আরেকটা মানুষও কি 2n, তাই না? সো এরকম মনে করো যখন দুইটা 2n একসাথে হবে, দুইটা 2n যদি একসাথে মিলিত হয় তাহলে কি হবে ভাইয়া, 4n তৈরি হবে, তাই না? দুইটা 2n যদি একসাথে মিলিত হয় তাহলে কি তৈরি হলো, 4n তৈরি হলো। সো এখান থেকে কি একটা ভিন্ন বৈশিষ্ট্য চলে আসতেছে না? সো এটা তো হওয়া যাবে না। মনে করো বাবা আর মা, ঠিক আছে, বাবা মা 2n 2n, ঠিক আছে। তো সেখান থেকে যে সন্তান হবে সেটা কি হবে, 4n হইলে কি হবে, সেটা কিন্তু 4n হইলে হবে না। সন্তানের বৈশিষ্ট্য কি হইতে হবে, বাবা মার সমতুল্য হইতে হবে, মানে 2n হইতে হবে। সো যেটা হয় সেটা কি করতে হয়, এই 2n থেকে কি তৈরি করতে হবে, n আগে তৈরি করে নিতে হয়। এই 2n থেকেও কি তৈরি করে নিতে হয়, n তৈরি করে নিতে হয়। এই n আর এই n মিলে কি তৈরি হয়, 2n তৈরি হয়, যেটা কি এই যে শিশু বা যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি 2n তৈরি হয়। সো এই 2n থেকে যে n তৈরি হয় যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলতেছি, মায়োসিস প্রক্রিয়া। ঠিক আছে,
তো এখন দেখো যে 2n থাকলে তো n হয় মায়োসিস প্রক্রিয়া, তাই না? এখানে বলা হয়েছে হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস ঘটে। তো এটা তো 2n জীবে তো ডাইরেক্ট 2n থেকে n তৈরি হচ্ছে, বাট যারা মনে করো ডাইরেক্ট n জীব, ঠিক আছে, যারা কি n যদি n হয়, মনে করো একটা জীব আছে n, মনে করো ওদের পুরুষও n মহিলাও n, ঠিক আছে। তো এই n আর n যখন মিলিত হবে তখন কি তৈরি হয়ে গেল ভাইয়া? 2n তৈরি হয়ে গেল না? 2n তৈরি হয়ে গেল না? এই 2n তৈরি হলে কি হলো, আগের মানে তোমার যে পিতামাতা যে বৈশিষ্ট্য সেটা কি আছে? সেটা কিন্তু নাই, n থেকে 2n হয়ে যাচ্ছে, মানে বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে মায়োসিসটা কোথায় ঘটবে? এই যে হ্যাপ্লয়েড জীবে, তাহলে মায়োসিস কোষ বিভাজনটা কোথায় ঘটবে? তাহলে এই n আর n মিলে যে 2n তৈরি হলো, এটা কি তৈরি হলো? একটা জাইগোট তৈরি হলো। এই জাইগোটে ঘটবে হচ্ছে মায়োসিস প্রক্রিয়া, কারণ 2n তো আমার রাখা যাবে না, আমার কি বানাইতে হবে? n বানাইতে হবে, তাই না? সো তখন আমার কি ঘটবে? মায়োসিস প্রক্রিয়াটা ঘটবে। তাহলে কোথায় ঘটবে ভাইয়া? জাইগোটে ঘটবে, ঠিক আছে। কোথায় ঘটবে ভাইয়া? জাইগোটে ঘটবে। কোথায় ঘটবে? জাইগোটে ঘটবে আর কি, ওকে। আর যদি বলতো যে ডিপ্লয়েড জীবের কোথায় ঘটবে, ওই যে ডিপ্লয়েড জীব তো দেখলাম যে আমাদের দেহ কি ডিপ্লয়েড জীব, তাহলে আমাদের কোথায় ঘটতে হবে? আমাদের জনন মাতৃকোষ যখন তৈরি করতে হবে তখন কি করতে হবে? আমাদের কি তৈরি করতে হবে? তখন হচ্ছে আমাদের মায়োসিস ঘটবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের গেল। আমরা যে 3 নাম্বার কোশ্চেন হয়ে থাকে, এরপর আমরা 4 নাম্বার কোশ্চেন আসি। 4, 5, 6 দেখি কি বলা হয়েছে। 4 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ, কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ? সবাই এরপর 4 নাম্বার কোশ্চেনের आंसर দাও যে কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ। 4 এর आंसरটা দাও, 4 এর आंसरটা দাও। 4 এর आंसर কোনটা হবে? কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা সবাই পড়ে আসি, এই যে মেডিকেলে পড়ছো যে টিটুর ভাই টিপু, ঠিক আছে, টিটুর ভাই টিপু অ্যাডিনো হতে ফ্রান্সে এলো টুডে ফুল নিয়ে, ঠিক আছে, একটা ছন্দ ছিল আর কি, ওই যে ডিএনএ ভাইরাসগুলো মনে রাখার মধ্যে, ডিএনএ ভাইরাসগুলো মনে রাখার মধ্যে। তো ফার্স্টে কি ছিল? টিটুর ভাই টিপু। তো টিটুতে কি ছিল? টিটু ভাইরাস ছিল, তাই না? টিটুতে কি ছিল ভাইয়া? টিটু ভাইরাস। তাহলে নিউক্লিক অ্যাসিড ডিএনএ কার? নিউক্লিক অ্যাসিড ডিএনএ ভাইয়া টিটু ভাইরাসের। টিটু ভাইরাসের ডিএনএ কি তোমার, মানে টিটু ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কি ডিএনএ। বাকি যেগুলো আছে যে ডেঙ্গু আরএনএ, নভেল করোনা তো আরএনএ, টিএমভিও কি আরএনএ, বাকি সব কি আরএনএ। এরপর দেখো 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? কোন বিভাগে নগ্নবীজী উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ? কোন বিভাগে নগ্নবীজী উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ? সবাই এরপরে 5 নাম্বার কোশ্চেন आंसर দাও তো, যে 5 নাম্বার কোশ্চেন आंसर কোনটা হবে? এরপর সবাই 5 নাম্বার কোশ্চেন आंसर দাও যে 5 এর आंसर কোনটা হবে? 5 নাম্বার কোশ্চেনটার आंसर সবাই একটু দ্রুত দাও, যে 5 এর आंसर কোনটা হবে? সবাই 5 নাম্বার কোশ্চেন आंसर দাও তো, যে 5 এর आंसर কোনটা হবে? 5 নাম্বার কোশ্চেন आंसर দাও যে 5 এর आंसर কোনটা? 5 নাম্বার কোশ্চেনটার आंसर দাও দেখি। 5, 5। পাঁচের ডি কামুনার কমেন্ট করছে, মশিউর রহমান কমেন্ট করছে, ইমন শাহরিয়ার কমেন্ট করছে, ওকে। সো দেখো ভাই 5 নাম্বারটা কি বলছে? নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে। এই দুইটার মধ্যে সব ঘনিষ্ঠ সম্পর্ক কোনটা বলতো? নিটোফাইটা, ঠিক আছে, কি নিটোফাইটা, ঠিক আছে, নিটোফাইটা। এদের মধ্যে কি থাকে? ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। নগ্নবীজী এবং আবৃতবীজীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক কোথায়? নিটোফাইটাতে থাকে। কোথায় থাকে? নিটোফাইটা। আচ্ছা, নিচের কোনটি ভাই ক্ষরণকারী টিস্যু? নিচের কোনটা কি ক্ষরণকারী টিস্যু? কি কি আছে? তরুক্ষী টিস্যু, জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, অনেকগুলো নাম আছে আর কি। সো ক্ষরণকারী টিস্যুকে ক্ষরণকারী, ঠিক আছে, ক্ষরণকারী মানে কি বলতো? ক্ষরণ করতেছে মানে কি হচ্ছে? ত্যাগ করতেছে, তাই না? মনে করো, হ্যাঁ, ক্ষরণকারী টিস্যু কোনটা বলো? নিচের কোনটা ক্ষরণকারী টিস্যু? 5 নাম্বার 6 নাম্বার কোশ্চেন আছে দাও যে নিচের কোনটা ক্ষরণকারী টিস্যু। সো ক্ষরণকারী টিস্যু কোনটা বলো? ক্ষরণকারী টিস্যু কোনটা? দেখি তোমার 6 নাম্বার কোশ্চেন আছে দুটো দাও, নিচের কোনটা ক্ষরণকারী টিস্যু? তো এই যে রেজিন, গাম, আঠা, বিভিন্ন ধরনের জিনিসপাতি যেগুলো ক্ষরণ করে তাদেরকে কি বলা হয়? আমরা ক্ষরণকারী টিস্যু বা নিঃস্রাবী টিস্যু বলা হয় আর কি। সো মনে রাখবা এই যে ক্ষরণ যেগুলো আছে বা হচ্ছে তোমরা দেখবা যে আমরা যখন এই যে তরুণ বয়সে থাকি বা আমাদের যখন পরিশ্রম করা থাকে তখনই কি করি আমরা? যে আমরা চেষ্টা করি যে আমাদের পায়ে মাথার ঘাম পায়ে ফেলে হলেও কি করতে হবে? আমাদের ভালো মতো পড়াশোনা করে চান্স পেতে হবে, তাই না? তো এটা আমরা কখন করি বলতো? তরুণ বয়সে করি, তাই না? আমাদের একেবারে সবকিছু ত্যাগ ত্যাগ করে
আমাদের কি করতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো মতো মন দিয়ে পড়াশোনা করতে হবে। সেটা আমরা কখন করি বলতো, তরুণ বয়সে করি, তাই না? তো তরুণ বয়সে কি করতে হবে, তরুণ বয়স দিয়ে মনে রাখবো ভাইয়া তরুক্ষীর টিস্যু। তরুক্ষীর টিস্যু কি, সবকিছু বাদ দিয়ে আমার কি করতে হবে, পড়াশোনার দিকে ফোকাস দিতে হবে, তাই না? তো ক্ষরণকারী টিস্যু কোনটাকে বলা হবে, তরুক্ষীর টিস্যু বা তোমার হচ্ছে তরুণ দিয়ে মনে রাখবা যে তরুণ বয়সে কি করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে হলে আমাদের কি করতে হবে, পরিশ্রম করে চান্সটা পেতে হবে আর কি। ওকে, সো ক্ষরণকারী টিস্যু বললে কোনটা হবে ভাইয়া, ক্ষরণকারী টিস্যু হলে তরুক্ষীর টিস্যু। সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায় তৈরি হয় কোনটা, আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায় আছে, আর একটা কি আছে, আলোক নিরপেক্ষ পর্যায়। তো তোমাকে আজ করা হয়েছে আলোক নির্ভর পর্যায় কোনটা তৈরি করা হয়, আলোক নির্ভর পর্যায়ে কোনটা তৈরি করা হয়। সো আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হবে ভাইয়া, ফার্স্ট অফ অল এটিপি তৈরি হবে। এখন এটিপি ভাইয়া অপশনে দুইটাই আছে, মানে তিনটা অপশনেই আছে এটিপি। এখন এটিপির সাথে কি তৈরি হয় এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো মনে রাখবা ভাইয়া, আলোক নির্ভর পর্যায়ে এটিপির সাথে তৈরি হয় NADPH প্লাস H প্লাস। এটা হচ্ছে কোথায় তৈরি হবে, আলোক নির্ভর পর্যায়ে, ঠিক আছে, আলোক নির্ভর পর্যায়ে। ওকে, আচ্ছা, তো এই আলোক নির্ভর যে পর্যায়টা আছে এটা আমাদের কোথায় সংঘটিত হয়, একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে আলোক নির্ভর পর্যায়টা কোথায় সংঘটিত হয়। একটু কমেন্ট করে জানাও তো যে আলোক নির্ভর পর্যায়টা কোথায় সংঘটিত হয়, একটু আমাকে কমেন্ট করে জানাও। এরপর আমরা আসি 8 নম্বর কোশ্চেনটা, রক্ষী কোষে পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে কি ঘটে। 8 নম্বর কোশ্চেন আনসার দাও যে রক্ষী কোষে পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পাইছে, তাই না? এই পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে কি ঘটবে এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর একটা যেটা জানাবা সেটা হচ্ছে সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়ে কোথায় ঘটে, ঠিক আছে, আলোক নির্ভর পর্যায়টা কোথায় ঘটে এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। 8 এর বি। আচ্ছা, যেটা আস্ক করছিলাম ওইটার অ্যান্সার দাও যে আলোক নির্ভর পর্যায়টা কোথায় ঘটে, খালি অ্যান্সার দিলেই হবে না, খালি যে এটা সলভ করলে হবে তা না, পাশাপাশি যেগুলো কোশ্চেন করতেছি সেগুলোর অ্যান্সার দাও। ওকে, এবং 8 এর বি 7 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। 7 এর অ্যান্সার কোনটা হবে বলো। ওকে, যেটা আজ করছিলাম থাইলাকয়েডের মেমব্রেনে। আচ্ছা আচ্ছা, তো ভাই মনে রাখবা আলোক নির্ভর পর্যায়, বুঝছো কি বলা হয়েছে, নির্ভর। তো মনে রাখবা যে তুমি যে পরীক্ষার হলে কি করো বলো তো, পরীক্ষার হলে যে এক্সাম দাও তো তুমি কার উপর নির্ভর করে যাও, নিজের ব্রেনের উপর বা নিজের মস্তিষ্কের উপর নির্ভর করে যাও না। সো মনে রাখবা যে নির্ভর কথাটা যদি থাকে, কি থাকে, নির্ভর। আমরা কার উপর নির্ভরশীল, আমাদের ব্রেনের উপর নির্ভরশীল, তাই না? সো মনে রাখবা থাইলাকয়েড মেমব্রেন, ঠিক আছে, থাইলাকয়েড মেমব্রেন নামের শেষে কি আছে বলতো ভাইয়া, ব্রেন আছে। কি আছে নামের শেষে, ব্রেন কথাটা আছে। তো ব্রেনের উপর কি আমরা সবাই নির্ভরশীল, ব্রেন না থাকলে তুমিও যা একটা গরু ছাগলও তা, কোনো পার্থক্য নাই, তাই না? সব ডিপেন্ড করতেছে কিসের উপর, ব্রেনের উপর। তো মনে রাখবা ভাই যে থাইলাকয়েড মেমব্রেন নামের শেষে কি আছে, ব্রেন আছে। আর আমরা ব্রেনের উপরে কি ভাইয়া, নির্ভরশীল। আলোক নির্ভর পর্যায়ে যদি বলে কোথায় তো হয়, তাহলে বলবো ভাইয়া থাইলাকয়েড মেমব্রেন নামের শেষে কি আছে ভাইয়া, ব্রেন আছে আর কি, এটা মাথায় রাখবা। এরপরে ভাই 8 নম্বর কোশ্চেন তোমাদেরকে আস্ক করা হয়েছিলাম, হ্যাঁ থাইলাকয়েড মেমব্রেনে, আশা করি এরপরে ভুল হবে না। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি, রক্ষী কোষে পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে কি ঘটে, রক্ষী কোষে পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে কি ঘটে। সো দেখো, যখন পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পায় কখন, পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পায় কখন, যখন কি হয়, পানির পরিমাণ কমে যায়। সো যখন পানির পরিমাণটা কমে যাবে তখন কি করবে, আশপাশ থেকে পানি আসতে থাকবে, ঠিক আছে, যেহেতু পানির পরিমাণ কমে গেছে আশপাশের কোষ থেকে পানি আসতে থাকবে আর কি। সো পানি যেহেতু আশেপাশের কোষ থেকে আসতেছে, তার মানে আমার অবিশ্রবণিক চাপ যেটা সেটা কি হবে ভাইয়া, অবিশ্রবণিক চাপটা বৃদ্ধি পাবে। ওকে গেল। আচ্ছা, তো যখন বাইরে থেকে আসতেছে সব পানি, তখন কি হবে, ভিতরের স্ফীত চাপটা কি হবে ভাইয়া, বৃদ্ধি পাবে। ভিতরে চাপটা কি হবে ভাইয়া, বৃদ্ধি পাবে। এখানে তো হ্রাস পাবে না, এটা হবে না। রক্ষী কোষে পানি প্রবেশ করে, হ্যাঁ পটাশিয়াম আয়নের পরিমাণ বেড়ে গেছে, তার মানে পানির পরিমাণ কমে গেছে, তার মানে কি হবে, এখন পানি প্রবেশ করবে। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া, 1 আর 3। তাহলে অ্যান্সার কোনটা হবে, 8 এর অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। 8 এর অ্যান্সার কোনটা হবে ভাইয়া, 8 এর অ্যান্সার হবে বি নাম্বার। এরপরে আমরা 9 নাম্বার কোশ্চেনটা আসি। সবাই 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও যে 9 অ্যান্সার কোনটা হবে, একটি সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের
কোষ প্রাচীরে কয়টা স্তর আছে? একটি সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কয়টি স্তর রয়েছে? কয়টা স্তর আছে বলো তো, কয়টা স্তর রয়েছে? তো ভাই 3টা স্তর আছে। কি কি? কয়টা স্তর আছে ভাই? 3টা স্তর আছে। কি কি? মধ্যপর্দা, প্রাইমারি, আর একটা কি সেকেন্ডারি। ঠিক আছে, মধ্যপর্দা, প্রাইমারি, আর একটা কি ভাইয়া? সেকেন্ডারি। এই 3টা স্তর আছে কোষ প্রাচীরে। কি কয়টা স্তর আছে ভাইয়া? 3টা স্তর। কি কি? মধ্যপর্দা, প্রাইমারি, আর একটা কি বলতো? সেকেন্ডারি। মধ্যপর্দা, প্রাইমারি, আর একটা কি? সেকেন্ডারি। আচ্ছা 9C 9C। আচ্ছা দেখো 10 নম্বর কোশ্চেন আনসার দাও। মধ্যপর্দা, প্রাইমারি কোষ প্রাচীর, আর একটা কি? সেকেন্ডারি কোষ প্রাচীর। আচ্ছা এরপরে এবার 10 নম্বর কোশ্চেন আনসার দাও তো সবাই। 10 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? ধানের পুষ্পমঞ্জরি কোন ধরনের? ধানের পুষ্পমঞ্জরি কোন ধরনের? ঠিক আছে, সৌমি কমেন্ট করছে আর কতদিন পড়াশোনা করা লাগবে ভাই। আচ্ছা ইনশাল্লাহ চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পেয়ে যাবা, যাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। একটু জন্য জাহাঙ্গীরনগর ডিতে চান্স হয় নাই, সৌমিকের সাথে আমার দেখা হয়েছিল ক্লাস এক্সামের পরে। সো যাদের এরকম মোটামুটি প্রিপারেশন আল্লাহর রহমতে ভালো আছে আর কি, বেশিরভাগই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায় আর কি। ওকে, সো চান্স ইনশাল্লাহ হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, 7-8টা দিন মাত্র। এইটুকু পরে ইনশাল্লাহ তোমার পাবলিক এন স্বপ্ন পূরণ হবে আর কি। ওকে, সো মন দিয়ে ক্লাসটা করো, ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। একটু ধৈর্য ধরো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। মাত্র তো 2টা এক্সামই শেষ হয়েছে, ঢাকা আর জাহাঙ্গীরনগর, আরো কত এক্সাম বাকি। তো এত তাড়াতাড়ি হাল ছাড়লে তো হবে না। আচ্ছা তো দেখো কি বলা হয়েছে, ধানের পুষ্পমঞ্জরি ভাই কোন ধরনের? ঠিক আছে, ধানের পুষ্পমঞ্জরি কোন ধরনের? সো মনে রাখবা একদম আছে ক্যারিওপসিস। ক্যারিওপসিস তো অপশনেই নাই। ক্যারিওপসিস কই পাইছে? ক্যারিওপসিস তো অপশনেই নাই। ঠিক আছে, ক্যারিওপসিস তো ভাই অপশনেই নাই, তুমি ক্যারিওপসিস কই পাইলা? তো মনে রাখবা ভাইয়া, যে গাধা আছে না, গাধা, গাধা তো নামেই বোঝা যাচ্ছে যে ও কি বলদ, তাই না? তো মনে রাখবা গাধা তোমার লেটে ঘাস খায়, সবাই আগে ঘাস খেয়ে চলে যায়, বাট গাধা কি করে ভাইয়া? গাধা লেটে ঘাস খায়। গাধা লেটে কি করে ভাইয়া? ঘাস খায়। সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করো, গাধা লেটে ঘাস খায়। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি ভাইয়া? গাধা লেটে ঘাস খায়। কেন গাধা লেটে ঘাস খায়? সবাই গাধা লেটে ঘাস খায়। ঠিক আছে, এটা ঘাস, এটা কিন্তু ঘাস। ঠিক আছে, তো তো এই গতে কি ভাইয়া? গতে হচ্ছে গম। গতে কি? গম। ধাতে কি ভাইয়া? ধান। গতে গম, ধাতে ধান, ঘাসতে কি ভাইয়া? ঘাস। ঘাসতে কি? ঘাস। আর লেটে কি? স্পাইক লেট। নামে কি আছে ভাইয়া? লেট আছে, এই যে লেট। লেটে কি? স্পাইক লেট। ওই যে লেট, তুমি স্পাইক লেট দেখলে মনে পড়বে ওই যে গাধা লেটে ঘাস খাইছিল, যে লেটে ঘাস খাইছিল কি? গাধা। গাতে কি ভাইয়া? গম। ধাতে কি ভাইয়া? ধান। লেটে তো ভাইয়া স্পাইক লেট। ঘাসতে কি ভাইয়া? ঘাসতে হচ্ছে ঘাস। তাহলে গম, ধান আর ঘাস এরা সবাই কিসের এক্সাম্পল ভাইয়া? স্পাইক লেটের এক্সাম্পল। ঠিক আছে, ধান দেখলে ক্যারিওপসিস মনে আসে, এটা তো মনে আসা যাবে না। আজকে দিয়ে মনে রাখবা ধান দেখলে আজকে দিয়ে মনে রাখবা ঘাসের কথা, মানে স্পাইক লেটের কথা মনে আসবে এখন থেকে। ঠিক আছে, আচ্ছা এরপরে সবাই 11 নম্বর কোশ্চেনের আনসার দাও, যে কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে? কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে? ঠিক আছে, মাটি হতে শোষণ করে। তো আচ্ছা সবাই একটু এটার আনসার দাও। 11 নম্বর কোশ্চেন আনসার দাও, যে কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে? কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে? একটু আমাকে কমেন্ট করে জানাও যে কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে। কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে বলো তো? এগারোর বি। আচ্ছা দেখো, দেখো ভাই মনে রাখবা যে উদ্ভিদ মাটি থেকে শোষণ করে কোনটা? সো মনে রাখবা উদ্ভিদ বায়ু থেকে শোষণ করে কোনটা? বায়ু থেকে শোষণ করে ভাই মনে রাখবা অ্যালডিহাইড। কোনটা? অ্যালডিহাইড, মানে সিএইচও। সিএইচও কোথা থেকে শোষণ করে ভাইয়া? বায়ু থেকে শোষণ করে। ঠিক আছে, বায়ু থেকে শোষণ করে কোনটা? সিএইচও। সিতে কি ভাইয়া? কার্বন। এইচ তে কি? হাইড্রোজেন। ওতে কি ভাইয়া? অক্সিজেন। ওই যে অ্যালডিহাইডের সংকেত আছে না সিএইচও, এটা দিয়ে মনে রাখবা। ঠিক আছে, এই যে কার্বন, এইচ তে ভাইয়া হাইড্রোজেন, ওতে কি ভাইয়া? অক্সিজেন। তাহলে সবাই কোথা থেকে শোষণ করতেছে? বায়ু থেকে শোষণ করতেছে। তাহলে বাদ থাকলো কি? এই নাইট্রোজেনটা বাদ থাকলো। তো এই নাইট্রোজেন কোথা থেকে শোষণ করে ভাইয়া? মাটি থেকে শোষণ করে কে? নাইট্রোজেন। ঠিক আছে, মাটি থেকে শোষণ করে কি? নাইট্রোজেন। তাহলে 11 এর आंसर কোনটা হবে ভাইয়া? 11 এর आंसर হবে বি নাম্বার।
এরপরে 12 নম্বর কোশ্চেনে আসি, কোন প্রক্রিয়ায় রোগ মুক্ত উদ্ভিদ সৃষ্টি করা হয়? কোন প্রক্রিয়ায় কি বলা হয়েছে? রোগ মুক্ত উদ্ভিদ, ঠিক আছে, রোগ মুক্ত উদ্ভিদ শোষণ করা হয় কোন প্রক্রিয়ায়? এটা একটু জানাও তো সবাই। আচ্ছা, কোন প্রক্রিয়ায় রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা হয়? কোন প্রক্রিয়ায় রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা হয়? সবাই 12 নম্বর কোশ্চেনের আনসার দাও। আচ্ছা, 12 ডি আসছে, এসবি বাসার কমেন্ট করছে ভাই 12 ডি। মাহমুদুল হাসান কমেন্ট করছে 12 ডি। আচ্ছা, আচ্ছা 12 ডি, ওকে। সো ভাই দেখো, মেরিস্টেম কালচার যেটা আছে, মেরিস্টেম কালচারের মেইন উদ্দেশ্য কি? তোমার রোগ মুক্ত সুস্থ তোমার যে উদ্ভিদগুলো তৈরি করা, এটা মেইন উদ্দেশ্য কার? এটা মেইন উদ্দেশ্য হচ্ছে ভাই মেরিস্টেম কালচার। কার উদ্দেশ্য? মেরিস্টেম কালচারের উদ্দেশ্য হচ্ছে আমাদের রোগ মুক্ত উদ্ভিদ তৈরি করা। কার উদ্দেশ্য ভাই? এই মেরিস্টেম কালচারের মেইন উদ্দেশ্য আর কি, ওকে। আচ্ছা, এরপর আমরা সবাই যাই, আবার এদিকে আসি। এবার ভাই সবাই 13 নম্বর কোশ্চেনের আনসার দাও, যে কোন অণুজীবটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয়? ঠিক আছে, যে অনেকের পছন্দের সাবজেক্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়া, ঠিক আছে। তো যাদের যে পছন্দ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়া, তাদের তো এই অ্যান্সারটা মাস্ট পারতে হবে, যে কোন অণুজীবটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয়। বলো, কোন অণুজীবটি ভাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয়? কোন অণুজীবটি ভাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয়? সবাই 13 নম্বর কোশ্চেন আনসার দাও তো, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয় কোনটা? 13 13 নম্বরে এ আসছে। আচ্ছা দেখি 13 রে কি কমেন্ট করছো? তিশা রায় কমেন্ট করছো, নুসরাত জাহান নূপুর কমেন্ট করছো, এসবি বাসার কমেন্ট করছো। আচ্ছা 14 অ্যান্সার দিয়ে দিছো, 13 অ্যান্সার শেষ হয়ে পেয়ে 14 অ্যান্সার চলে গেছো। আচ্ছা, কোন অণুজীবটি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয় ভাইয়া? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তোমাদের বহুল প্রচলিত ব্যাকটেরিয়া কোনটা? ইকোলাই ব্যাকটেরিয়া ইউজ করা হয়। কোনটা ইউজ করা হয় ভাইয়া? ইকোলাই ব্যাকটেরিয়া ইউজ করা হয়। এটা সবাই জানো, এটা 11 অধ্যায় দিয়ে আসছে, সবারই পারা উচিত। একটা ব্যাকটেরিয়া। স্পিকিউল কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়? স্পিকিউল, এখন স্পিকিউল জিনিসটা কি? স্পিকিউল জিনিসটা কি? স্পিকিউল হচ্ছে ভাই ওই যে পরিফেরার দেহে যে চুনময় ক্ষুদ্র ক্ষুদ্র কাটা দেখতে পাওয়া যায়, সেগুলোকে কি বলা হয় বলতো? স্পিকিউল বলা হয়। কি বলা হয় ভাই? স্পিকিউল, ঠিক আছে, স্পিকিউল। তো এই স্পিকিউল কি একটা কাটার মতো একটা অংশ। তো এটা কি হয় মনে রাখতে পারো, তোমার ভাই যে চুলে স্পাইক করলে কি হয়? চুলে স্পাইক করলে কি হয়? যেরকম চুলে স্পাইক করলে কিরকম হয়ে থাকে না মাথার উপর চুলে স্পাইক করলে, এটা দেখতে কিসের মতো ভাই? কাটার মতো। তো এই স্পিকিউল দিয়ে মনে রাখবা ভাই স্পাইক, ঠিক আছে, স্পিকিউল দিয়ে কি মনে রাখবা ভাইয়া? স্পাইক, ঠিক আছে। তাহলে যদি আসে কাটার নাম কি, পরিফেরার দেহে যে কাটা থাকে সেই কাটাগুলোর নাম কি, তাহলে বলবা ভাইয়া স্পিকিউল বা স্পাইক দিয়ে মনে রাখবা। তাহলে স্পিকিউল কোন পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায় ভাইয়া? পরিফেরা পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায় হচ্ছে স্পিকিউল। কাদের ঘায়ে দেখতে পাওয়া যায় ভাইয়া? আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা 15 নম্বর কোশ্চেনটা ভাইয়া, হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস দেখা যায়? হাইড্রা, ঠিক আছে, হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস দেখা যায়? এটা তোমরা এমনি জানো, ঠিক আছে, এটা যারা পড়ছো মানে এইচএসসি তে ভালো মতো পড়ছো তারা এমনি জানো, যে চার দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। স্টেপটোলিন, স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, ঠিক আছে। তো তোমাদের জানার কথা যে হাইড্রাতে কত নেমাটোসিস থাকে, বা এটা সবাই জানো, কম 4 ধরনের নেমাটোসিস থাকে আর কি, ওকে। আচ্ছা, ঘাস ফড়িং এর রূপান্তর কোন ধরনের? দেখি 16 নম্বর কোশ্চেনের আনসার দাও, দেখি 16 নম্বরের আনসারটা দেখি কে কি আনসার দাও। 16 নম্বর কোশ্চেন নাম নেই সবাই 16 নম্বর কোশ্চেনের আনসার দাও। সবাই 16, 17 পরে সবাই 16 নম্বর কোশ্চেনের আনসার দাও, যে 16 আনসার কোনটা হবে? 16, দেখি 16 নম্বর কোশ্চেনের আনসার দাও তো, যে 16 আনসার কোনটা হবে? ষোলোর অ্যান্সারটা তোমাদের কাছে আমি নিব, তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও যে 16 অ্যান্সার কোনটা হবে ভাইয়া। কারণ 16টা একটা টুইস্ট আছে আর কি, জন্য। আচ্ছা,
তো দেখি 16 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ঘাস ফড়িং এর রূপান্তর কোন ধরনের, ঘাস ফড়িং এর রূপান্তর কোন ধরনের। সো এটা 16 বি বি। আচ্ছা দেখো 16 অ্যান্সার বুঝছো, বিও হয় 16 অ্যান্সার ডিও হয়, ঠিক আছে। ঘাস ফড়িং এর রূপান্তর ভাইয়া অসম্পূর্ণ রূপান্তর, যেটাকে আবার কি বলা হয়, হেমি মেটাবোলাসও বলা হয়। কি বলা হয়, হেমি মেটাবোলাসও বলা হয়। এখন ভাই অ্যান্সার দুইটাই হয় বুঝছো, এখন অ্যান্সার দুইটাও হয়, 16 বিও হয় 16 ডিও হয়, ঠিক আছে। তো আমি দেখলাম যে বিভিন্ন বইয়ে বিভিন্ন অ্যান্সার দেওয়া আছে, তো দেখলাম যে কিছু বইয়ে বি ডি দুইটাই অ্যান্সার দেওয়া, আর কিছু বই আর একটু সেফ মানে করছে আর কি, তারা কি করছে, তারা শুধু অ্যান্সার কোনটা দিছে, শুধু অ্যান্সার বি দিছে আর কি। সো এক্ষেত্রে আমার যেটা সাজেশন থাকবে একটা দাগানোই বেটার, দুইটা দাগাইলে মানে আসলে দুইটা কোনো অ্যান্সার থাকে না, একটাই সব সময় তোমার হচ্ছে ওএমআর মেশিনে দেখে, তো একটাই আসলে হয় বেশিরভাগই। সো তুমি যদি দাগাও অসম্পূর্ণ রূপান্তরটা দাগানোই আমার মনে হয় বেশি সেফ তোমার জন্য। আচ্ছা এবার ভাই স্টেম কোষ কোথায় পাওয়া যায়, তো স্টেম কোষ দেখার সাথে সাথে অনেকে ভাই অস্থি দাগায় দেয়, কি দাগায় দেয়, অস্থি দাগায় দেয়। সো ভাই এটা কখনোই মনে রাখবা, এটা কখনোই ভুলবা না যে স্টেম কোষ কিন্তু ভাই কখনো অস্থিতে পাওয়া যায় না, পাওয়া যায় কোথায় ভাইয়া, অস্থি মজ্জায়। স্টেম কোষ কোথায় পাওয়া যায় ভাইয়া, স্টেম কোষ থাকে ভাইয়া অস্থি মজ্জায় থাকে। কোথায় থাকে, অস্থি মজ্জায় হচ্ছে স্টেম কোষ থাকে আর কি। আচ্ছা এরপর 18 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী F2 জনুতে হোমোজাইগাস জিনোটাইপের সংখ্যা সাধারণত কয়টা। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী F2 জনুতে হোমোজাইগাস জিনোটাইপের সংখ্যা সাধারণত কয়টা। সবাই 18 এবং 19 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। হ্যাঁ বিডি বাংলাদেশ, হ্যাঁ ঠিক আছে। কমেন্ট করছে অ্যান্সার ভুল, কোনটার অ্যান্সার ভুল, আবুজার গিফারি তুমি একটু বলো তো কোনটা অ্যান্সার ভুল। আচ্ছা যাই হোক, মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী F2 জনুতে হোমোজাইগাস জিনোটাইপের সংখ্যা সাধারণত কয়টা। সবাই একটু আমাকে 18 এবং 19 নম্বর কোশ্চেন আনসার দাও। 18 আনসার বি কমেন্ট করছো, সাকিব কমেন্ট করছো, তিশারয় কমেন্ট করছো, 18 আনসার বি। হ্যাঁ মেন্ডেলের সূত্র অনুযায়ী F2 জনুতে হোমোজাইগাস জিনোটাইপের সংখ্যা সাধারণত কয়টা ভাইয়া, 4টা। কয়টা, 4টা, ঠিক আছে। সঠিক মিল খুঁজে বের করো। আচ্ছা এটা কোথা দিয়ে দিছে, সিলোম দিয়ে দিছে, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। সো এটা আমি সবসময় পড়ানোর সময় তোমাদেরকে বলি, এ মানে কি বায়োলজিতে, এ মানে হচ্ছে ভাই না, তাহলে ঠিক আছে, তাহলে একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা হচ্ছে ভাই সিউডোসিলোমেট, আচ্ছা একটা হচ্ছে এ মানে হচ্ছে নাই, ঠিক আছে। আর একটা ইউ মানে কি ভাই আছে, এ মানে নাই, ইউ মানে কি আছে, আর একটা আছে ভাইয়া আছে নাই এর মাঝখানে যাদেরকে কি বলা হয়, সিউডোসিলোমেট বা ভ্রান্ত বা মিথ্যা, ঠিক আছে, সেটাকে কি বলা হয় বা সিউডোসিলোমেট, যেটা হচ্ছে আছে না এর মাঝখানে। একটা কি ভাই পুরাপুরি নাই, একটা কি পুরাপুরি আছে, আর আরেকটা কি ভাই আছে না এর মাঝখানে, যাদেরকে কি বলা হয়, সিউডোসিলোমেট। তো ভাই অ্যাসিলোমেট কারা, অ্যাসিলোমেট মনে রাখবা হচ্ছে 1 থেকে 3 নাম্বার ফাইলাম যারা আছে মানে পরিফেরা, নেরা, প্লাটিয়ান, মিন্টিস, এরা হচ্ছে অ্যাসিলোমেট। সিউডোসিলোমেট কারা ভাইয়া, সিউডোসিলোমেট হচ্ছে 4 নম্বরে যারা আছে, আর বাকি 5 থেকে শুরু করে 9 পর্যন্ত যারা আছে সবাই কি ভাইয়া, সবাই হচ্ছে তোমার ইউসিলোমেট, সবাই কি ইউসিলোমেট। সো দেখো এখানে তোমাকে কি বলা হয়েছে ফার্স্টে ভাই, অ্যানিলিডা, অ্যানিলিডা তো ভাই 5 থেকে 9 এর মধ্যে পড়ছে, তার মানে ভাই ইউসিলোমেট হবে, এখানে তার সিউডোসিলোমেট, তাহলে এটাও বাদ। এখানে বলছে ভাই নিডারিয়া সিউডোসিলোমেট, নিডারিয়া কি ভাই সিউডোসিলোমেট হইতে পারে, নিডারিয়া তো এই যে 1 থেকে 3 এর মধ্যে পড়ছে, তার মানে কি ভাইয়া অ্যাসিলোমেট, তাহলে এইটা অপশনটাও ভুল। এরপরে ভাই টিনোফোরা, টিনোফোরা পরে আসতেছি, টিনোফোরা রোটিফেরা, এই দুটো তো আবার কি, এরা তো তোমার ডাইরেক্ট মেজর ফাইলাম না, তাই না। সো একটা আছে কি রোটিফেরা, আর একটা কি আছে টিনোফোরা। সো এটা আমরা মনে রাখতাম কিভাবে, আমি যখন পড়াইছি তখন কি বলতো, ওই যে আমি মনে করো যে মিথ্যা কথা, মনে করো তোমার মনে করো অনেক খিদা লাগছে, তো তুমি বললো যে রুটি কোথায় আছে, ঠিক আছে তুমি রুটি খাবা, তো বললো যে ওই যে টেবিলের উপর রুটি আছে প্লেটে, তো তুমি যা দেখলো যে আসলে প্লেটে রুটি নাই, সো তোমার এর সাথে এটা কি হলো, একটা মিথ্যা কথা বলা হলো না, ঠিক আছে। তো মিথ্যা কথা বলা হলো না, তো এই মিথ্যা কথা বলার পর তুমি যখন দেখলা যে আসলে রুটি নাই, তখন তুমি বললা যে ভাইয়া রুটি নেই কেন, কি বলছিলা, রুটি নেই কেন, রুটি নেই কেন, ঠিক আছে, রুটি নেই কেন। সো এই রুটি নেই কেন দিয়ে আমরা কি মনে রাখবো, রুটিতে ভাইয়া রুটি ফেরা, রুটিতে কি রুটি ফেরা, নেইতে কি ভাইয়া, নেইতে হচ্ছে নেমাটোডা, আর কিনোতে কি, কেনতে হচ্ছে ভাইয়া কিনোর হাইনচা, কিনোতে কি কিনোর হাইনচা, তাহলে রুটি ফেরা, নেমাটোডা আর কিনোর হাইনচা, কি দিয়ে মনে রাখলাম, রুটি নেই কেন, রুটি নেই কেন কখন বলছিলাম, মিথ্যা, ঠিক আছে, একটা কি মিথ্যা কথা, তার মানে কি এটা কার এক্সাম্পল ভাইয়া, সিউডোসিলোমেটের এক্সাম্পল হচ্ছে রুটি নেই কেন, তাহলে রুটি ফেরা কার এক্সাম্পল ভাইয়া, সিউডোসিলোমেটের এক্সাম্পল, এই যে রুটি ফেরা রুটি, ঠিক আছে, এটা কোনটা,
সিউডোসিলোমেট, বাট দেওয়া আছে ইউসিলোমেট, তাহলে এইটাও হবে না। তাহলে হবে কোনটা ভাইয়া? হবে কোনটা? তাইলে রোটিফেরাও হইল না, তাহলে অ্যান্সার হতে কবা টিনোফোরা। তাহলে টিনোফোরা কোনটা ভাইয়া? টিনোফোরা হচ্ছে অ্যাসিলোমেট। তোমার যদি পরীক্ষায় নাও বাদে তুমি অপশন বাদ দিয়েও কিন্তু অ্যান্সারটা বের করে ফেললা। আর এমনি যদি মুখস্থ করো যে টিনোফোরা ভাইয়া কোন ধরনের, টিনোফোরা ভাইয়া হচ্ছে অ্যাসিলোমেটের এক্সাম্পল। ঠিক আছে, টিনোফোরা কিসের এক্সাম্পল? অ্যাসিলোমেটের এক্সাম্পল। মানে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিসের সাথে এক্সট্রা কোনটা মনে রাখবা ভাইয়া? এক্সট্রা মনে রাখবা টিনোফোরা। ওকে, আচ্ছা এরপর সবাই 20 এবং 21 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। 20 এবং 21, 20 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে? হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয়। কার হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয়? কার হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয়? বলো তো দেখি। 20 এর আনসার দাও যে কার হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয়। আচ্ছা 20 নম্বর কোশ্চেনের আনসার দাও। সবাই 20 এবং 21 নম্বর কোশ্চেনের আনসার দাও দ্রুত। 20 এবং 21। বিশের আনসার ডি, 21 এর আনসার সি। কে কমেন্ট করছো? হীরা কমেন্ট করছো, শান্ত ইসলাম কমেন্ট করছো। ওকে, বাকিরাও দ্রুত কমেন্ট করে জানাও যে এটা আনসার কোনটা হবে। ওকে, দেখো ভাই 20 নম্বর কোশ্চেনে বলছে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয় কার? হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয় কার? ঠিক আছে, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয় কার? তো আমরা তো জানি যে সরীসৃপদের হৃৎপিণ্ড কি তোমার কয় প্রকোষ্ঠ? তোমার হচ্ছে 3 প্রকোষ্ঠ। বাট মানে এক্সেপশনাল কে ভাইয়া? কুমির। ঠিক আছে, কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো বাদুর। বাদুর কি? স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে, তো বাদুর কি তোমার 4 প্রকোষ্ঠ বিশিষ্ট বা ম্যামালিয়া। আচ্ছা মানুষ তো ম্যামালিয়া, এটা এমনি জানো। বাট ব্যাং কি ভাইয়া? ব্যাং তো তোমার অ্যামফিবিয়া বা উভচরী। ওরা কি 4 প্রকোষ্ঠী? ওরা কিন্তু 4 প্রকোষ্ঠী, ওরা হচ্ছে 3 প্রকোষ্ঠী, তাই না? ওরা কয় প্রকোষ্ঠী? ওরা হচ্ছে এরকম 3 প্রকোষ্ঠী। ঠিক আছে, 2টা অ্যাট্রিয়াম, একটা নিলয়, সরি। তো এরা কেমন হবে ভাইয়া? এরা হবে তোমার অ্যান্সার কোনটা হবে ভাইয়া? ব্যাং। অ্যান্সার কোনটা হবে? ব্যাং হবে আর কি। এরপরে 21 নম্বর কোশ্চেনটা আমরা আসি। নিম্নের কোন পাচক রসে এনজাইম থাকে না? 21 নম্বর কোশ্চেনটা আনসার দাও যে নিম্নের কোন পাচক রসে এনজাইম থাকে না। এটা তোমরা সবাই জানো যে পিত্তরসে ভাইয়া কি থাকে না? পিত্তরসে কোনো এনজাইম থাকে না। পিত্তরসে কোনো এনজাইম থাকে না। এরপর সবাই 22 23 আনসার দেবো। সবাই 22 আর 23 নম্বর কোশ্চেন আনসার দাও যে 22 এবং 23 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে? 22 এবং 23 নম্বর কোশ্চেনটার আনসার দাও যে 22 এবং 23 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে আর কি। 22 এবং 23 দেখি কে কে দ্রুত আনসার দাও, দ্রুত। 22 এবং 23 নম্বর কোশ্চেনের আনসার সবাই দ্রুত দাও। 22 এবং 23। 22 এবং 23 নম্বর কোশ্চেনটা সবাই আনসার দাও, সবাই 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 দ্রুত দ্রুত। 22 এবং 23, 22 এবং 23 নম্বর কোশ্চেন আনসার সবাই দ্রুত দাও, দ্রুত। আচ্ছা 22 এর আনসার, 22 এর আনসার বি, 23 এর আনসার সি। আচ্ছা শান্ত ইসলাম কমেন্ট করছে, নুসাজান নূপুর কমেন্ট করছে, এসবি বাসার কমেন্ট করছে, সুদিশা কমেন্ট করছে। ওকে, সো আমরা একটু দেখি। সো 22 নাম্বার কি বলছে ভাই? ফুসফুসের প্রদাহকে কি বলে? সো ফুসফুসের প্রদাহকে কি বলে? 22 নাম্বার কি বলা হয়েছে ভাইয়া? ফুসফুসের প্রদাহকে কি বলে? সো ফুসফুসের প্রদাহকে কি বলে? এমফাইসিমা। কি বলা হয়? যে এমফাইসিমা। এমফাইসিমা হলে কি হয়? এমফাইসিমা হলে কি হয়? যে সিগারেট যখন খায় তখন কি হয়? যে ফুসফুসের যে ইয়াগুলো আছে সেগুলো কি হয়ে যায়? ফেটে যায়। ফেটে কি হয়ে যায়? বড় হয়ে যায়। যেটাকে আমরা কি নাম বলি? এমফাইসিমা। এমফাইসিমা, ঠিক আছে, এমফাইসিমা। ওটিটিস মিডিয়া তো কর্নে হয়, ঠিক আছে। সাইনোসাইটিস তো এই যে আমাদের মুখমণ্ডলে মানে ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ, এরা সবাই, ঠিক আছে। আচ্ছা এবার ভাই কর্নাস্থি কোনটা? কর্নাস্থি আমরা জানি কি কি? 3টা। মানে কর্নাস্থি হচ্ছে টোটাল কয়টা? 6টা, ঠিক আছে। কর্নাস্থি টোটাল যদি বলে কয়টা? 6টা, ঠিক আছে। কর্নাস্থি টোটাল কয়টা? 6টা। মানে প্রতি কানে থাকে কয়টা করে? 3টা করে আর কি। কি কি? ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। তো এই স্টেপিসটা হবে কি তাহলে? কর্নাস্থি কোনটা হবে? স্টেপিস।
এরপরে ভাই 24 নাম্বার কি বলা হয়েছে, কোনটি সংবেদী স্নায়ু নয়, কোনটি সংবেদী স্নায়ু নয়। 24 আর 25 নাম্বার কোশ্চেনের आंसर দাও। 24 আর 25 নাম্বার কোশ্চেনের आंसर দাও ভাই, কোনটি সংবেদী স্নায়ু নয়, কোনটি সংবেদী মানে সেন্সরি স্নায়ু নয়, সেন্সরি স্নায়ু নয়। ঠিক আছে, তো তোমাদের যাদের পর পর মনে আছে যে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ঠিক আছে, যাদের পর পর মনে আছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, তারপরে হচ্ছে তোমার এই যেই স্নায়ুগুলো আছে, এই স্নায়ুগুলো যাদের পর পর মনে আছে তারা জাস্ট কি করবা, ওই যে বিভিন্ন রকমের ছন্দ আছে আর কি, 1 2 3 যাতে মনে রাখে, বা আমি যেটা মনে রাখতে আমি সেটা বলে দিই। সেটা হচ্ছে ভাই কি এস এস সি সি এম সি এম এস, তারপরে হচ্ছে ভাই এম এম সি সি, এটা আমি মনে রাখতাম। ঠিক আছে, এস এস সি সি দুইটা দুইটা করে মনে রাখতাম, এস এস সি সি এম সি এম এস এম এম সি সি। ঠিক আছে, আমি সিরিয়াল ওয়াইজ মনে রাখতাম, তারপরে হচ্ছে এই এস এস সি সি দিয়ে মনে রাখতাম আর কি। এস তে ভাই কি ছিল, এস এ ছিল হচ্ছে সেন্সরি, আর সি তে কি ছিল ভাই, সি তে ছিল হচ্ছে কি চেস্টিও, চেস্টিও সি দিয়ে লিখতাম। আর এম তে কি ছিল ভাই, এম তে ছিল হচ্ছে মিশ্র। ঠিক আছে, এম তে কি ছিল মিশ্র, আর সি তে কি ছিল চেস্টিও ছিল আর কি। তো আমি এই ছন্দ দিয়ে মনে রাখতাম, যেটা আমাকে হেল্প করছিল হচ্ছে ঢাকা ভার্সিটি রিটেনে হেল্প করছিল আর কি। ঢাকা ভার্সিটি রিটেনে আমাদের দিয়ে দিছিল যে এই স্নায়ুগুলা সবগুলার কাজ কোথায়, মানে কাজ কি কি এগুলা, এবং এগুলা কোন ধরনের কোন বৈশিষ্ট্যগুলা কি কি সেগুলো আসছিল আর কি, পুরো চার্টটা লেখা লাগছিল আর কি। তো সেটা আমাকে কিন্তু হেল্প করছে। সো এখানে দেখো কি বলা হয়েছে, কোনটি সংবেদী স্নায়ু নয়, কোনটি সংবেদী স্নায়ু নয়। ওকে, কোনটি সংবেদী স্নায়ু নয়। তো দেখো অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, অকুলোমোটর কয় নাম্বার আছে ভাই, 3 নম্বরে আছে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। ঠিক আছে, অকুলোমোটর যেটা ছিল, অকুলোমোটর আমি যদি হিসাব করি এটা কি 3 নম্বরে আসতেছে, তার মানে এটা কি চেস্টিও, বাট এখানে বলছে কি সংবেদী স্নায়ু নয়, তার মানে কি যেহেতু এটা চেস্টিও তার মানে এটা কি সংবেদী স্নায়ু নয়। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অকুলোমোটর। অলফ্যাক্টরি, অপটিক, অলফ্যাক্টরি ও সেন্সরি, অপটিক ও কি সেন্সরি, অলফ্যাক্টরি অপটিক দিয়ে তো শুরু, তারপরে কি অকুলোমোটর, অকুলোমোটরটা দেখো সি, এস এস সি মানে কি সেন্সরি, সেন্সরি এটা কি সি তে কি চেস্টিও, তার মানে এটা কি সংবেদী স্নায়ু নয়। তাহলে অ্যান্সার কোনটা হবে, 24 আনসার হবে ভাইয়া সি নাম্বারটা। 25 নাম্বার কি বলা হয়েছে ভাইয়া, অ্যাড্রেনাল মেডুলা নিঃসৃত হরমোন কোনটি, অ্যাড্রেনাল মেডুলা থেকে নিঃসৃত হরমোন কোনটি, অ্যাড্রেনাল মেডুলা থেকে। তবে অ্যাড্রেনাল মেডুলা থেকে আমাদের কি নিঃসৃত হয়, আমাদের নিঃসৃত হয় যে আমরা ভয় পেলে যেটা হয় এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন যেগুলো নিঃসৃত হয়, এগুলো সবগুলো কোথা থেকে নিঃসৃত হয় ভাই, অ্যাড্রেনাল মেডুলা থেকে নিঃসৃত হয়। তাহলে কোনটা নিঃসৃত হয় ভাই, এপিনেফ্রিন নিঃসৃত হয় অ্যাড্রেনাল মেডুলা থেকে। ওকে, আচ্ছা এরপরে আমরা আগাই। ওকে, এরপর সবাই আমাকে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভাই কয়টা এটিপি খরচ হয়। কি বলা হয়েছে, কয়টা এটিপি খরচ হয়, এটা একটু আমাকে জানাও তো, যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভাই কয়টা এটিপি খরচ হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয়টা এটিপি তৈরি হয় বলো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয়টা এটিপি তৈরি হয়, সবাই 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো, যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয়টা এটিপি তৈরি হয়। 1 নাম্বার কোশ্চেন, 1 এর বি, মাহমুদুল হাসান কমেন্ট করছে 1 এর বি, নুসরাত জাহান নূপুর কমেন্ট করছে 1 এর বি, তিশা রয় কমেন্ট করছে 1 এর বি, বাকিরাও একটু কমেন্ট করো যে 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা। 2 এর এ, আচ্ছা 2 পরে, আগে 1 শেষ করি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভাইয়া কয়টা এটিপি তৈরি হয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয়টা এটিপি তৈরি হয়। ওকে, আচ্ছা তো ভাইয়া মনে রাখ ভাই, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভাই তোমার 4 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, 4 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, 4 অণু এটিপি তোমার হচ্ছে কি হয়, তৈরি হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভাইয়া 4 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, তো এই 4 অণু এটিপির মধ্যে আবার 2 অণু এটিপি কি হয়ে যায়, 2 অণু এটিপি কি হয়ে যায় তোমার খরচ হয়ে যায়। 4 অণু এটিপির মধ্যে আবার কয় অণু এটিপি খরচ হয়ে যায় ভাইয়া, 2 অণু এটিপি খরচ হয়ে যায়। তাহলে যদি বলবে কয় অণু এটিপি তৈরি হয়, তাহলে বলবো ভাইয়া 4 অণু এটিপি তৈরি হয়। যদি বলে যাবে খরচ হয় কয় অণু এটিপি, এই যে খরচ তোমাকে আজ করা হয়েছে, তাহলে ভাইয়া 2 অণু এটিপি খরচ করা হয়। এরপর কি বলা হয়েছে, কোনটিকে কি বলা হয়, দা সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল নামে অভিহিত করা হয়। কোনটিকে দা সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল নামে অভিহিত করা হয়। সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল কাকে বলা হয় বলো তো, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল কাকে বলা হয়, বায়োফুয়েল বা বায়োডিজেলও বলা হয়। এটাকে কি বলা হয়, বায়োফুয়েল বা বায়োডিজেলও বলা হয় আর কি। ওকে, আচ্ছা
তো ভাই মনে রাখবা এই যে বায়োফুয়েল বা বায়োডিজেল এটা কোনটাকে বলা হয় সেকেন্ড জেনারেশন, এটাকে বলা হয় শৈবালকে, কাকে বলা হয় শৈবালকে বলা হয় সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, শৈবালকে বলা হয় কি সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। আচ্ছা এরপর দেখো বাস্ট ফাইবারে পাওয়া যায় ভাস্কুলার উদ্ভিদের কোনটা, বাস্ট ফাইবারে পাওয়া যায় ভাস্কুলার উদ্ভিদের কোনটা বলো, 3 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। আচ্ছা সিইউ তো মনে হয় না শর্ট সিলেবাস বলছে নাকি ফুল সিলেবাস বলছে, আমার খুব একটু সঠিকভাবে জানা নাই, বাট মেইনলি আমি যত জানি ফুল সিলেবাস মনে হয় বলছে সিইউ, যদি এটা শিওর না তারপর একটু আমি শিওর হয়ে জানাবো আর কি। আচ্ছা তো দেখো বাস্ট ফাইবার পাওয়া যায় ভাস্কুলার উদ্ভিদের কোথায়, বাস্ট ফাইবার বুঝছো, বাস্ট ফাইবার 3 এর এ। আচ্ছা তো ভাই মনে রাখবা এই যে তো মনে রাখবা যে এই যে তোমার মনে করো একটা ফাইবার আছে না, ফাইবার মানে কি বলো তো সুতা বা ইয়া না, তো মনে করো তোমার কাছে 2টা সুতা আছে, তো তুমি কি করবা, তোমার একটা মনে করো তোমার কাছে 2টা দড়ি আছে বা ইয়া আছে, তো সেকেন্ড যে দড়িটা আছে বা মনে করো তুমি যেটা তোমার দরকার না, সেকেন্ড মানে কি সেকেন্ড হ্যান্ড মানে কি যে জিনিসটা তোমার লাগবে না বা যে জিনিসটা অপ্রয়োজনীয়, তাই না, মানে তোমার তো ফার্স্ট অলরেডি একটা জিনিস আছে, সেকেন্ড জিনিসটা তোমার এটা খুব লাগে না, তো তুমি এটা কি করে দিছো বা আগুনে পুড়াই দিছো বা ব্লাস্ট করে দিছো, তো ব্লাস্ট দিয়ে মনে রাখবা ভাই যে বাস্ট হয়ে গেছে, কি হয়ে গেছে বাস্ট হয়ে গেছে, কি আগুনে ধরে কি হয়ে গেছে বাস্ট হয়ে গেছে। তো বাস্ট ফাইবার বলা যায় যে বাস্ট ফাইবার পাওয়া যায় ভাস্কুলার উদ্ভিদে কোথায় বা ওই যে সেকেন্ডারি বা গৌণ ফ্লোয়েমে পাওয়া যায় কি এই বাস্ট ফাইবারটা পাওয়া যায়, বুঝছো, বাস্ট করে দিছো কোনটা, যে তোমার যে সেকেন্ডারি জিনিস যেগুলো লাগে না, এই সেকেন্ড হ্যান্ড জিনিসপাতি সব কি করে দিছো বা বাস্ট করে দিছো বা আগুনে পুড়াই দিছো আর কি, এগুলো তখন লাগবে না, তাই না, তো গৌণ ফ্লোয়েম বা সেকেন্ডারি ফ্লোয়েম কি করে দিছো তুমি বাস্ট টাস্ট করে দিছো বা আগুনে পুড়াই দিছো আর কি, ঠিক আছে, বাস্ট করে দিছো বা আগুনে পুড়াই দিছো কোনটা তোমার এই যে সেকেন্ডারি ফ্লোয়েম গুলা, তাহলে বাস্ট ফাইবার বলা হয় কোনটাকে ভাইয়া গৌণ ফ্লোয়েমকে বলা হয়। এরপরে কোন গোত্রের উদ্ভিদে পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত, পরাগরেণু কি বৃহৎ এবং কণ্টকিত, ঠিক আছে মেগা, ঠিক আছে বৃহৎ মানে কি ভাই মেগা, বৃহৎ মানে কি অনেক, মেগা ঠিক আছে, বৃহৎ মানে কি অনেক বড় বড়, ঠিক আছে বৃহৎ মানে কি অনেক বড়, বৃহৎ প্লাস হচ্ছে আবার কি কণ্টকিত, ঠিক আছে বৃহৎ এবং কণ্টকিত, তো বৃহৎ মনে হবে বৃহৎ মানে কি ভাইয়া মেগা, আর মেগা মানে কি ভাইয়া মালভেসিয়া, ঠিক আছে মেগা মানে কি ভাইয়া মালভেসিয়া, তাহলে বৃহৎ এবং কণ্টকিত কোনটা হবে ভাইয়া, 4 অ্যান্সার হবে মালভেসিয়া, মালভেসি গোত্র। আচ্ছা এরপর দেখো থাইমিন একটি কি, থাইমিন একটা কি, আমরা কি জানি একটা আছে পিউরিন আর একটা কি আছে ভাইয়া পাইরিমিডিন, একটা আছে পিউরিন আর একটা কি আছে পাইরিমিডিন, ঠিক আছে একটা আছে পিউরিন আর একটা আছে পাইরিমিডিন, তো ভাই পিউরিন কারা আর পাইরিমিডিন কারা ভাইয়া, পিউরিন কারা আর পাইরিমিডিন কারা, তো অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন, তো অ্যাডিনিন গুয়ানিন কি হবে ভাইয়া পিউরিন, অ্যাডিনিন গুয়ানিন কি ভাইয়া পিউরিন, অ্যাডিনিন গুয়ানিন পিউরিন, আর পাইরিন কারা ভাইয়া সাইটোসিন আর থায়ামিন হচ্ছে কি সাইটোসিন থায়ামিন, আর ইউরাসিন হচ্ছে কি ভাইয়া পাইরিমিডিন, ঠিক আছে, তাহলে থাইমিন একটা কি ভাইয়া, থাইমিন তাহলে কি হলো এই যে সাইটোসিন থায়ামিন, থায়ামিন তাহলে কি হবে ভাইয়া পাইরিমিডিন, 5 এর आंसर কোনটা হবে ভাইয়া, 5 এর आंसर হবে এ নাম্বারটা। 6 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করা হচ্ছে, ঠিক আছে এই যে নিউক্লিক অ্যাসিড থেকে কি তৈরি করা হচ্ছে প্রোটিন, সবাই 6 নাম্বার কোশ্চেন आंसर দাও তো, যে নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, তো এবার দেখো নিউক্লিক অ্যাসিড থেকে তুমি কি তৈরি করতেছো প্রোটিন তৈরি করতেছো, তো নিউক্লিক অ্যাসিডে কি আছে একটা কোড আছে না, ওই কোড গুলাই তো তুমি কি তৈরি করতেছো প্রোটিন তৈরি করতেছো, তার মানে তুমি মেইনলি কি তৈরি করতেছো ভাইয়া ট্রান্সলেট করতেছো, মনে করো তোমার চাইনিজ ভাষায় দেওয়া আছে তুমি এটা বাংলা ভাষায় রূপান্তর করতেছো, তার মানে কি করতেছো একটা ট্রান্সলেটর রূপে কাজ করতেছো, তো এই নিউক্লিক অ্যাসিডের কোড গুলা তুমি নিয়ে কি তৈরি করতেছো আলটিমেটলি প্রোটিন তৈরি করতেছো, মানে একটা ট্রান্সলেট করতেছো, যেটাকে বলা হয় কি ট্রান্সলেশন, কি বলা হবে ট্রান্সলেশন, কি বলা হবে ট্রান্সলেশন, মানে তুমি ট্রান্সলেট করতেছো নিউক্লিক অ্যাসিড গুলাকে ট্রান্সলেট করে প্রোটিন তৈরি করতেছো, যেটাকে কি বলা হচ্ছে ভাই ট্রান্সলেশন, তাহলে অ্যানসার কোনটা হবে ট্রান্সলেশন, আশা করি এটা ভুল হবে না। এরপরে ভাই 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দূর্বাঘাস কি, দূর্বাঘাস কি, দূর্বাঘাস একটা কি বলো তো, এরপর সবাই 7 আর 8 নম্বর কোশ্চেন আনসার দাও যে দূর্বাঘাস কি, বলো দূর্বাঘাস কি, 7 নম্বর কোশ্চেন আনসার দাও যে দূর্বাঘাস কি, দূর্বাঘাসটা কি বলো, বলো দূর্বাঘাস কি একটা দূর্বাঘাস, 9 এর ডি 7 এর সি, আচ্ছা দেখো
দূর্বাঘাস ভাই, দূর্বাঘাস মনে রাখবা ভাই, এটা বহু বর্ষজীবী উদ্ভিদ, বুঝছো? বহু বর্ষজীবী উদ্ভিদ। তুমি নেওয়া যায়, তুমি মনে রাখবা যে ঘাস যেগুলো আছে, দেখো তুমি ছোটবেলায় ঘাস দেখে আসছো, এখনো কিন্তু সেই ঘাসই দেখতেছো, তাই না? মানে মনে রাখবা আর কি, মানে ওই ঘাসই যে এখন দেখতেছো এমন না, বাট ঘাস কিন্তু তুমি দেখতেছো যে তোমার বাসার সামনে মাঠে যে ঘাস ছিল সেই ঘাস কিন্তু এখনো আছে। বাট দেখবে একটা বট গাছ আগে ছিল, এখন হয়তো নাও থাকতে পারে, বা বট গাছ হিসাব আলাদা, এমনি মনে করো একটা অনেক গাছ দেখবো যে মারা টারা যায়, বাট ঘাস কিন্তু থেকেই যায়, ঠিক আছে? ঘাস কিন্তু থেকেই যায়, ঠিক আছে? তো এটাতে মনে রাখবা যে ভাই ঘাস কখনো সহজে মরে না, এরা বহু বর্ষ ধরে বাঁচে। তাহলে মনে রাখবা ভাই দুর্বা ঘাস কি একটা বহু দিন ধরে বাঁচে, ঠিক আছে? তুমি সে ছোটবেলা দিয়ে দেখতেছো, এখনো দেখতেছো সেই ঘাস ঘাসই আছে, ঠিক আছে? মাথার বাসার সামনে যে মাঠে ঘাস ছিল সেই ঘাস এখনো আছে। তো মনে রাখবে ভাই দুর্বা ঘাস একটা কি ঘাস আছে, যেহেতু একটা কি উদ্ভিদ, বহু বর্ষজীবী উদ্ভিদ। নিচের কোন পর্বটি বা সিউডোসিলোমেট, এই একটুকে পড়ে আসছি, অ্যাসিলোমেট, ইউসিলোমেট, সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট কি বলছিলাম, ওই যে মিথ্যা কথা বলছিল কেন, রুটি নেই কেন, তো রুটি ফেরা, নেমাটোডা, আর এটা কি কিনোরহাইনচা। সো এটার কিন্তু বলার দরকারই নাই, সিউডোসিলোমেট বললেই কি হবে ভাইয়া, নেমাটোডা হবে। কি হবে ভাইয়া, নেমাটোডা হবে। রুটি নেই কেন, রুটি নেই কেন, ওকে? কি হলো, তোমাদের কি নেটে প্রবলেম করতেছে নাকি হঠাৎ করে? আচ্ছা, এরপর ভাইয়া চার প্রকোষ্ঠ বিশিষ্ট, কি বলা হয়েছে 9 নম্বর কোশ্চেনটা, চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে থাকে? চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে থাকে? চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে থাকে, বলো? 9 নম্বর কোশ্চেন আনসার দাও যে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে থাকে, বলো? কয় প্রকোষ্ঠ ভাইয়া? চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে থাকে, বলো? চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে থাকে? কি হলো, সবাই আবার ঘুমাতে চলে গেছে নাকি হুট করে? সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দাও ভাইয়া, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দাও তাহলে। আচ্ছা, সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দাও, দেখি কে কে শেয়ার দিছো, একটু শেয়ার দিয়ে কমেন্ট করতে পারো, শেয়ার ডান, দেখি কে কে শেয়ার দিছো। আচ্ছা, চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে থাকে? কয় প্রকোষ্ঠ? চার প্রকোষ্ঠ। সো দেখো কি কি আছে ভাই, টিকটিকি আছে, কাসিম আছে, সাপ আছে, আর কি আছে, কুমির আছে আর কি। তো বলা হয়েছে তোমাকে, আচ্ছা আচ্ছা, তো এটা কিন্তু আমরা জানি যে সবারই তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, শুধুমাত্র একমাত্র এক্সেপশনালকে একটু আগে বলে আসছি যে কুমির। কুমিরের কি থাকে ভাইয়া, চার প্রকোষ্ঠ থাকে। কার থাকে? চার প্রকোষ্ঠ বিশিষ্ট। কার থাকে ভাইয়া? কুমিরের থাকে। কার থাকে? কুমিরের থাকে। কুমিরের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বিদ্যমান? কুমিরের হচ্ছে ভাইয়া চার প্রকোষ্ঠ বিদ্যমান, ঠিক আছে? কুমিরের চার প্রকোষ্ঠ বিদ্যমান, ঠিক আছে? সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ ভাবে থাকে কার? কুমিরের। কাইল, কাইল এক ধরনের কি, কাইল এক ধরনের কি, কি কি আছে, লসিকা, টিস্যু, পেশি, কোষ, ঠিক আছে? কাইল এক ধরনের কি, কাইল এক ধরনের কি, ঠিক আছে? তো দেখ, কাইল কখন তৈরি হয় বলো তো, কাইল কখন তৈরি হয়? এবার যখন চর্বিযুক্ত তুমি খাবার খাবা, যখন কি চর্বিযুক্ত খাবার খাবা, তখন লসিকায় কি হয়ে যায়, তোমার এই ফ্যাটের পরিমাণটা বেড়ে যায়। যখন তুমি চর্বিযুক্ত খাবার খাও, তখন তোমার লসিকাতে চর্বির পরিমাণটা বেড়ে যাবে। আর চর্বির পরিমাণ যে যখন বেড়ে যায়, তখন সেটা কিসের মতো দেখায়? চর্বির পরিমাণ দুধের মতো দেখায়। কিসের মতো দেখায়? দুধের মতো সাদা দেখায়। দুধের মতো কি দেখায়? দুধের মতো সাদা দেখায়। তো তখন ওই লসিকা গুলাকে আমরা কি বলবো ভাইয়া? তখন ওই লসিকা গুলাকে আমরা কি নাম দিছি? কাইল নাম দিছি, ঠিক আছে? তখন ওই লসিকা গুলাকে আমরা কি নাম দিছি? কাইল দিছি আর কি। তো মেইন কথা হচ্ছে, তুমি যখন চর্বি খাবা তখন ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে, লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, তখন লসিকা গুলা সাদা দেখায়, তখন ওই লসিকাটাকে আমরা কি নাম দিছি ভাইয়া? কাইল নাম দিছি, ঠিক আছে? তো এইভাবেও মনে রাখতে পারো ভাইয়া, লসিকা শেষে কা আছে, কাতে মনে রাখবা কাইল, ঠিক আছে? কাতে কাইল, কাতে কি কাইল, লসিকা। কাইল এক ধরনের কি ভাইয়া? লসিকা। রক্তে প্লাজমা স্বাভাবিক পিএইচ কত? রক্তে প্লাজমা স্বাভাবিক পিএইচ কত? রক্তে প্লাজমা স্বাভাবিক পিএইচ কত? 11 নম্বর কোশ্চেন আনসার দাও। তবে এটা তো সবাই জানো যে রক্তের প্লাজমা পিএইচ কত, এটা আমার নতুন বলার কিছু নাই, 7.4। এরপর ভাই মানব দেহে একটি বৃক্কে কত লক্ষ নেফ্রন থাকে? মানব দেহে একটি বৃক্কে কত লক্ষ নেফ্রন থাকে? তোমার বৃক্কে কত লক্ষ নেফ্রন আছে, বলো?
মানব দেহের একটা বৃক্ক, তোমার দুইটা বৃক্ক আছে, তো বলছে একটা বৃক্ক, তো তোমার দেহে কয়টা আছে নেফ্রন সেটা আজ করা হয় নাই, বলা হয়েছে একটা বৃক্কে কয়টা নেফ্রন আছে, একটা বৃক্কে ভাইয়া কয়টা নেফ্রন আছে। তোমার মনে রাখবে ভাই, তোমার একটা বৃক্ক, ওই যে অনেক আছে না ভাই কিডনি বেচে দেয়, কিডনি বেচে বা বৃক্ক বেচে কি করে ভাই, আইফোন কেনে না। তো মনে রাখবে এক একটা বৃক্কের দাম হচ্ছে ভাই 10 থেকে 12 লাখ। কত লাখ ভাইয়া? 10 থেকে 12 লাখ। তাহলে মনে রাখবে একটা বৃক্কে কতটা নেফ্রন আছে ভাইয়া? 10 থেকে 12 লক্ষ নেফ্রন আছে। মনে রাখবে একটা বৃক্ক বিক্রি করলে 10 থেকে 12 লাখ টাকা পাওয়া যায়, সেটা মনে রাখবে যে 10 থেকে 12 লক্ষ নেফ্রন আছে। এবার দেখো ভাই 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, নিম্নের কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? যে হাইড্রা যে সারাদিন বেঁচে থাকে বা হাইড্রা যে মরবে না কখনো, ওই যে দুর্ঘটনা ছাড়া, তো এইটাকে অমর প্রাণী বলার পিছনে কারণটা কি? এটা হচ্ছে ভাই এদের একটা বিশেষ একটা কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ, যেটার কি পুনরুৎপত্তি ক্ষমতা কি প্রচন্ড, ঠিক আছে, যেটার পুনরুৎপত্তি ক্ষমতা কি ভাইয়া? প্রচন্ড। এই প্রচন্ড হওয়ার কারণে কি হয়, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় অমর প্রাণী বলা হয়। কি বলা হয়? অমর প্রাণী বলা হয়। এরপর কি বলা হয়েছে, সরীসৃপের যুগ কোন এরাকে বলা হয়? 14 নম্বর কোশ্চেন আনসার দাও তো, যে 14 আনসার কোনটা হবে? সরীসৃপের যুগ কোন এরাকে বলা হয়? 15 নম্বর কোশ্চেন আনসার দাও তো, 15। সরীসৃপের যুগ বলা হয় কোন ইয়াকে? পনেরো নম্বর কোশ্চেন আনসার দাও, 15। পনেরো বি, 15 বি। আচ্ছা 15 বি। আচ্ছা, তো দেখো ভাই 15 নম্বর কোশ্চেনটা, আচ্ছা দেখো 15 নম্বর কোশ্চেনটা সরীসৃপ, বুঝছো? সরীসৃপ কি বলা হয়েছে? সরীসৃপ। তো ভাই সরীসৃপ কারা বলো তো? সরীসৃপ কারা? যারা হচ্ছে কি যে বুকের উপর ভর দিয়ে চলে না, যারা বুকের উপর ভর দিয়ে চলে, যেমন সাপ সরীসৃপ, এরকম সরীসৃপ, ঠিক আছে। তো দেখো এই যে মনে করো এই যে নেইমার দেখো অনেক সময় মাঠে গড়াগড়ি দেয় না, তো এই নেইমারকে দেখে একদিন মেসিও কি করছে, এরকম বুকের উপর ভর দিয়ে গড়াগড়ি শুরু করছে আর কি খেলার মাঠে, ঠিক আছে। তোমরা তো মেসির অনেকেই চেনো, মানে অনেকেই না সবাই চেনো বলা যায়। তো দেখো এই যে নেইমারকে দেখে মেসিও কি করছে, অভিনয় শুরু করছে, কি করছে, ওই যে মাঠের মধ্যে গড়াগড়ি খাওয়া শুরু করছে, কার মতো? সরীসৃপের মতো, বুঝছো? তো মনে হয় ভাই এই যে সরীসৃপের যুগ কাকে বলা হয়েছে ভাই? তাইলে মেসিকে বলা হয়েছে। কাকে? ওই যে মেসি যেমন সরীসৃপের মতো গড়াগড়ি খাইছে, তো মনে রাখবা ভাই সরীসৃপের যুগ কোন এরাকে বলা হয় ভাই? এই যে মেসি দিয়ে মনে রাখবা ভাই মেসোজোইক, ঠিক আছে। মেসি দিয়ে কি মনে রাখবা ভাই? ওই যে মেসি মাঠে গড়াগড়ি খাইছে, যেটা কিসের মতো ভাই? সরীসৃপের মতো। তাহলে সরীসৃপের যুগ কোনটাকে বলা হয় ভাইয়া? মেসোজোইক যুগকে বলা হয় সরীসৃপের যুগ। আশা করি এরপর আর ভুল হবে না। এরপরে ভাই কোন কোষটি হেপারিন নিঃসরণ করে? হেপারিন নিঃসরণ করে কোনটা? হেপারিন, ঠিক আছে, হেপারিন, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন কোষটি ভাই হেপারিন নিঃসরণ করে? বুঝছো? কোন কোষটি কি নিঃসরণ করে ভাইয়া? হেপারিন নিঃসরণ করে। কি বলা হয়েছে? হেপারিন নিঃসরণ করে কোনটা? হেপারিন। তো দেখো ভাই হেপারিন, ওই যে রিন আছে না, রিন, ওই যে রিন পাউডার বা রিন, তোমরা তো সবাই রিন পাউডারের নাম শুনছো তাই না? তো মনে রাখবে যে রিন পাউডার কি করে, ওই যে কাপড়ের উপর দিয়ে কি করে, তোমার ফ্লোরে বা ফ্লোরে ফেলে কি করে, যে কাপড় চোপড় ধোয় না, তো মনে হয় হেপারিনে কি আছে ভাই? যে রিন আছে, ঠিক আছে। হেপারিন, রিন, নামের শেষে কি আছে? রিন আছে, পরিষ্কারের কাজে লাগে। বা এই যে হারপিক দিয়ে মনে রাখতে পারো হেপারিন, ঠিক আছে। এটা কোথায় লাগে? যে বেস বা তোমার হচ্ছে যে মাটিতে ফেলে আমরা কি করি? পরিষ্কার করি, বেসে ফেলে পরিষ্কার করি, বা বেসিনে পরিষ্কার করি, যেভাবে মনে রাখতে পারো বেসিনে কি করি আমরা? পরিষ্কার করি, ঠিক আছে। বেসিন পরিষ্কার করতে গেলে আমাদের কি লাগে? ওই যে রিন পাউডার লাগে। রিন পাউডার দিয়ে আমরা কি করি? যে বেসিন যে ময়লা হয়ে গেলে আমরা পরিষ্কার করি আর কি। তো মনে রাখবা হেপারিন আমরা কোথায় লাগে ভাইয়া? বেসিন পরিষ্কার করতে গেলে আমাদের রিন পাউডার লাগে। তো মনে রাখবা নামের শেষে কি আছে? রিন আছে। তো বেসোফিলেও কি আছে ভাইয়া? মানে বেসোফিলকে যে বেসিন দিয়ে মনে রাখবা, তাহলে রিন কোথায় লাগে? বেসিন পরিষ্কার করতে গেলে লাগে। হেপারিন, বেসোফিল, ওকে। হেপারিন আমাদের বেসোফিল গেল। কোনটি অরীয় প্রতিসাম্য প্রাণী? অরীয়, ঠিক আছে, অরীয় প্রতিসাম্য। তো অরীয় নামে কি বলছিলাম? যে অরীয় নামে একটা বিস্কুট আছে, যেটা কার পছন্দ ছিল বলতো? অরীয় নামে যে বিস্কুটটা আছে এটা ভাইয়া হাইড্রার অনেক পছন্দ। তো দেখবা যে অরিও বিস্কুটের মাঝখানে দেখবা যে অরিও বিস্কুট তো দুইটা একসাথে থাকে, মাঝখানে দেখবা কি থাকে ভাইয়া? জেলি থাকে। মাঝখানে কি থাকে? অরিও বিস্কুটের মাঝখানে কি থাকে? অরিও বিস্কুটের মাঝখানে ভাই এই যে মনে করো অরিও বিস্কুট, এর মাঝখানে কি থাকে? জেলি থাকে, ঠিক আছে। তো হাইড্রা কি করছে? এই অরিও বিস্কুটের জেলিটা ও হচ্ছে সমুদ্রে বসে খাইছে। কোথায় দাঁড়ায় খাইছে? সমুদ্রে দাঁড়ায় খাইছে। তো মনে রাখবা অরিও বিস্কুট কার পছন্দ ভাই? হাইড্রার পছন্দ। অরিও বিস্কুটের মধ্যে কি আছে ভাই? জেলি আছে, ঠিক আছে। কোথায় দাঁড়ায় খাইছিল ভাই? সাগর, মানে সিতে দাঁড়ায় খাইছিল।
তাহলে মনে রাখবা হাইড্রা, জেলিতে হচ্ছে জেলিফিশ, আর সাগরটায় মনে রাখবা ভাইয়া সি অ্যানিমন। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন কার এক্সাম্পল ভাইয়া? অরিও প্রতিসাম্যের এক্সাম্পল। সো এই যে এখানে কি আছে? হাইড্রা আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অরিও প্রতিসাম্য প্রাণীর এক্সাম্পল কোনটা ভাইয়া? হাইড্রা। ওকে, 17 নম্বরটা কি বলা হয়েছে? কোন পর্বের প্রাণীদেরকে ভাইয়া সামুদ্রিক ফুল বলা হয়? কি বলা হয়েছে? সামুদ্রিক ফুল বলা হয় কাকে? সবাই এরপরে 17 নম্বর কোশ্চেন আনসার দাও যে সমুদ্রের ফুল বলা হয় কাকে? সমুদ্রের ফুল বলা হয় কাকে? বলো, সমুদ্রের ফুল বলা হয় কাকে? হ্যাঁ, অরিও বিস্কুট আমার পছন্দ। আচ্ছা, সো আজকে থেকে আর ভুলবা না, অরিও বিস্কুট তোমারও পছন্দ, হাইড্রারও পছন্দ, বুঝছো? দুইজনেরই পছন্দ, দুইজনেই সাগরে যায়, তোমরা হচ্ছে অরিও বিস্কুটটা খাবা। ওকে, কোন পর্বের প্রাণীদেরকে সমুদ্রের ফুল বলা হয়? ঠিক আছে, এই যে আজকে তোমার 21শে ফেব্রুয়ারি, কদিন আগে 14ই ফেব্রুয়ারি গেছে, তো এই যে ফুল দাও না, তোমরা যারা ফুল দাও তোমাদের তো জানার কথা যে সামুদ্রিক ফুল কোনটাকে বলা হয়। তোমরা তো এমনি ফুল জানো, বাট সামুদ্রিক ফুল কোনটা? সামুদ্রিক ফুল বলা হয় ভাইয়া নিডারিয়াকে। কাকে বলা হয়? নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল। আচ্ছা ঠিক আছে, সমুদ্রের ফুল কাকে বলা হয়? নিডারিয়াকে। এদেরকে আরো একটা নামে ডাকা হয়, সেটাকে কি বলা হয় বলতো? কাঁটা যুক্ত প্রাণী। কি বলা হয়? কাঁটা যুক্ত প্রাণী। আর যদি বলে ভাই কণ্টক ত্বক প্রাণী কারা? কণ্টক ত্বক যদি বলে তাইলে ভাই একাইনোডার্মাটা। ঠিক আছে, একাইনোডার্মাটা হচ্ছে ভাই কণ্টক ত্বক প্রাণী। আর কাঁটা যুক্ত প্রাণী যদি বলে তাইলে হচ্ছে নিডারিয়া। প্লাস সমুদ্রের ফুলও বলা হয় নিডারিয়াকে, প্লাস রেইন ফরেস্টও বলা হয় কাকে? নিডারিয়াকে। আচ্ছা, এগুলা ইনফরমেশন বলে দিলাম, মাথায় রাখবা। 18 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কোনটা শোষিত হয়? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কোনটা শোষিত হয়? ঠিক আছে, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কোনটা শোষিত হয়, বুঝছো? তো এটার আনসার দাও তো সবাই দেখি, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কোনটা শোষিত হয়? 18 নম্বর কোশ্চেন আনসার দাও তো 18। 18 নম্বর কোশ্চেন আনসার দাও তো 18, 18 বি, 18 বি। আচ্ছা আচ্ছা, তো মনে রাখবা এই যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, বুঝছো? তো এই যে মনে করো এই যে দৌড় হয় না বা রেস হয় না, যে স্কুলে প্রতিযোগিতা হয় না বা ভার্সিটিতে অনেক প্রতিযোগিতা হয় না, ঠিক আছে? তো এভাবে রেস হচ্ছে, তো আমি ভাবলাম যে রেসে আমি অংশগ্রহণ করলাম। তো রেসে অংশগ্রহণের পর আমি হচ্ছে কি আসলাম? সেকেন্ড আসলাম। কি, ঠিক আছে, রেসে কি হয়েছি? সেকেন্ড হয়েছি। কেন সেকেন্ড হয়েছি? তো এটা আমি আসলে বুঝতে পারলাম না। আমি অনেক ট্রাই করছি ফার্স্ট হওয়ার মতো, বাট ফার্স্ট হইতে পারি নাই। তো যে ফার্স্ট হয়েছে পরে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে আমি তো সেকেন্ড হইলাম, তুমি কিভাবে ফার্স্ট হইলে, একটু আমাকে টিপস বলো বা কিভাবে ফার্স্টটা হইলা। তো আমাকে যেটা বললো যে আমি দৌড়ানোর আগে গ্লুকোজ খেয়ে আসছিলাম। কি খেয়ে আসছিলাম? ওই যে পানির মধ্যে গ্লুকোজ দিয়ে গ্লুকোজ খেয়ে আসছিলাম। ঠিক আছে, তো আজকে যদি আমিও ওর মতো গ্লুকোজ খেতাম তাহলে আমি আর কি হইতাম? আমি ফার্স্ট হয়ে যাইতাম, সেকেন্ডার হইতাম না, বুঝছো? তো এই যে সেকেন্ডারি, সেকেন্ডে মনে রাখবা সেকেন্ড হয়েছিলাম কেন ভাই? আমি গ্লুকোজ খাই নাই, তাই না? তো সেকেন্ড হয়েছিলাম কেন? গ্লুকোজ খাই নাই, এই জন্য সেকেন্ড হয়েছি, নাহলে আমি ফার্স্ট হয়ে যাইতাম। তাহলে মনে রাখবা এই যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কোনটির মাধ্যমে শোষিত হবে? মানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কোনটি শোষিত হবে? গ্লুকোজ শোষিত। আর সেই গ্লুকোজ খাইলে সেকেন্ডার হইতাম না, বুঝছো? ফার্স্ট হয়ে যাইতাম। তো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে খেয়ে যাবা। আচ্ছা, এরপর ভাই আসি 19 নাম্বার, ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া কোথায় হয়? ডিঅ্যামাইনেশন, এটা ছোটবেলার জিনিস, এটা সবার পড়া উচিত। ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া কোথায়? ও আচ্ছা, কেমিস্ট্রি ম্যারাথন দেওয়া, সরি সরি সরি, বায়োলজি। আচ্ছা, ওটা আসলে ক্যাপশন, আগের ক্যাপশনটা ইয়া হয়ে গেছে। আচ্ছা সরি, ওটা বায়োলজি হবে। ভালো কথা বলছো তুমি, আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, সবাই পরে 19 আর 20 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। 19 এবং 20, 19 এবং 20 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। ভালো একটা জিনিস বলছো। সবাই 19 আর 20 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও, তাহলে আমরা দ্রুত আগাবো। আচ্ছা, 20, 21, 21 কত আছে? 21 আমি কি এখন গেছি? 19 আগে শেষ করো, 21 এর আনসার। এই হচ্ছে এক সমস্যা, এই স্লাইডে থাকলে তো আর দেখা যায় না, বাট এখন যখন সব কোশ্চেন একসাথে নিয়ে বসছি তখন যেটা পড়তেছে ওইটা বাদ দিয়ে বাকিগুলো নিয়ে ইয়া। 19 নাম্বার, ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া কোথায় হয়? ডিঅ্যামাইনেশন, ঠিক আছে? ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া যেটা আছে এটা কোথায় হবে ভাই? এটা হচ্ছে তোমাদের 3 অধ্যায় আছে, যকৃতে হয় ডিঅ্যামাইনেশন। ঠিক আছে, ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। ঠিক আছে, কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা
উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা কিসে থাকে বলো তো? উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ভাষা কিসে থেকে? 19 হয়ে গেছে, 20 নম্বর কোশ্চেন আনসার দাও। আরো বেশি আসবে, তুমি ভালো মতো ক্লাস করো, আরো বেশি আসবে, সমস্যা নেই। উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা কোনটা? উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা কোনটা? 20 নম্বর কোশ্চেন, উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা কোনটা? 20 নম্বর কোশ্চেন আনসার দাও, 20 নম্বর কোশ্চেন আনসার দাও। 21 চলে গেছে, আচ্ছা ঠিক আছে। উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা কোথায় লেখা হয়? 21, আচ্ছা 20। আচ্ছা, তোমার মনে রাখবে এটা কোন ভাষায় লেখা হয়? ল্যাটিন ভাষায় লেখা হয়। কোথায় লেখা হয়? ল্যাটিন ভাষায় হচ্ছে উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা লেখা হয়। জীবের মৌলিক গঠনগত কার্যগত এককে কি বলা হয়? এটা ছোটবেলা জিনিসটাকে কি বলা হয়? কোষ বলা হয়। ঠিক আছে, মৌলিক গঠনগত ও কার্যগত এককে কি বলা হয়? কোষ বলা হয়। ওকে, এরপরে 22 নাম্বার কোশ্চেন আছে, যে 22 আনসার কি বলা হয়েছে? মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের কনডেনসেশন শুরু হয়? ঠিক আছে, কনডেনসেশন শুরু হয় কোন দশায়? সবাই এরপরে 22 নাম্বার কোশ্চেন আনসার দাও, যে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের কনডেনসেশন শুরু হয় বলো। ইটালিক, হ্যাঁ ইটালিক। ইটালিক, ইটালিক কেন হবে? ইটালিক না, ল্যাটিন হবে, বিশেষ সি হবে, ল্যাটিন, ইটালিক না। ইটালিক অক্ষরে লেখা হয়, বসে কোন ভাষায় লেখা হয়? ল্যাটিন। আচ্ছা সবাই 22 নাম্বার কোশ্চেন আনসার দাও, 22। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, ওটা একটু শিওর হয়নি। কি লেখা? আচ্ছা ঠিক আছে, ওকে। 22 নাম্বার কোশ্চেন আনসার দাও, 22 আনসার কোনটা হবে? 22 নাম্বার কোশ্চেন আনসার দাও সবাই, 22। হ্যাঁ, কনডেনসেশন মানে মোটা ও খাটো হওয়া, 22 বি। হ্যাঁ, তো দেখো ভাই, এই যে তোমার হচ্ছে একেবারে মাঝখানে দশা যেটা আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সো মেটাফেজ কয় নাম্বার পর্যায়ে ভাই? 3 নাম্বার পর্যায়ে। সো এই 3 নাম্বার পর্যায়ে কি হয়? ক্রোমোজোমের কি হয় বলতো? কনডেনসেশন হয়। ঠিক আছে, কনডেনসেশন হয়। ঠিক আছে, ওই যে কনডেন্স মিল্ক দেখো না, ওই যে তোমার চায়ের দোকানে গেলে বানায় কনডেন্স মিল্ক, তো দেখবে এমনি দুধের থেকে কনডেন্স মিল্ক কি হয়? অনেক ঘন এবং মোটা হয় না? ঠিক আছে, অনেক ঘন এবং মোটা হয় না, অনেক কনডেন্স মিল্ক খায়ও। সো ক্রোমোজোমে কনডেনসেশন শুরু হয় কোথায়? মেটাফেজ দশায়, মানে মাঝখানে পড়বে। ঠিক আছে, একেবারে শুরুও না, একেবারে শেষও না, মাঝখানে যে পর্যায়টা আছে মানে মেটাফেজ পর্যায়ে কি হয়? তোমার এই কনডেনসেশনটা শুরু হয়। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেনে কি বলা হয়েছে? জেনেটিক উপাদানকে সুরক্ষাকারী ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? 23 নম্বরের অপশনগুলো এই পাশে দেওয়া আছে। ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? ভিরিয়ন, ভিরিয়ন, ক্যাপসিড, ক্যাপসোমিয়া নাকি পেপলোমান? ঠিক আছে, ভাইরাসের তোমার প্রোটিন আবরণকে কি বলা হয় বলো? ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? তবে ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? ভাইরাসের প্রোটিন আবরণকে বলা হয় কি ভাই? ক্যাপসিড। কি বলা হয়? ক্যাপসিড। কি বলা হয়? ক্যাপসিড। কি বলা হয়? ক্যাপসিড। 23 বি, 23 এ না, 23 এ না। ভাইরাসের প্রোটিন আবরণ বলা হয়েছে, বুঝছো? এটা আবরণ ভাইয়া, তুমি যেটা বলছো ভিরিয়ন, এটা তো সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে বলা হয় ভিরিয়ন, বুঝছো? আচ্ছা এটা হচ্ছে আবরণ, আবরণটাকে কি বলা হয়? ক্যাপসিড বলা হয়। আবরণটাকে কি বলা হয়? ক্যাপসিড। তারপর হচ্ছে স্পোর বহনকারী পাতাকে কি বলা হয়? স্পোর বহনকারী পাতাকে কি বলা হয়? স্পোর বহনকারী পাতা, সোরাস আছে, স্পোরোফিল আছে, র্যামেন্টাম আছে, ইন্ডুসিয়াম আছে। ওকে, সো এবার সবাই 24 নম্বর কোশ্চেন আনসার দাও, যে স্পোর বহনকারী পাতাকে কি বলা হয়? স্পোর বহনকারী পাতা, স্পোর বহনকারী পাতাকে কি বলা হয়? স্পোর বহনকারী পাতা। চব্বিশের এ, আচ্ছা 24 এ, আচ্ছা স্পোর বহনকারী পাতাকে ভাইয়া স্পোরোফিল বলা হয়। কি বলা হয়? স্পোরোফিল। স্পোর বহনকারী পাতাকে কি বলা হয়? স্পোরোফিল বলা হয়। স্পোর বহনকারী পাতাকে স্পোরোফিল বলা হয়। ঠিক আছে, আচ্ছা
এরপরে দেখো 25 নাম্বার, কোনটির পুষ্পপত্র বিন্যাস বা ইমব্রিকেট? কোনটির পুষ্পপত্র বিন্যাস কি? ইমব্রিকেট। ইমব্রিকেট কোনটির পুষ্পপত্র বিন্যাস? ইমব্রিকেট। তবে ইমব্রিকেট, ইমব্রিকেট মনে রাখবা, এখানে ই পড়বা আর টি ট পড়বা, ঠিক আছে? ইট মনে রাখবা, কি মনে রাখবা? ইট। ইমব্রিকেটের ই আর ট, ইট, ঠিক আছে? তো এই ইট তুমি কার গায়ে মারো বলো তো? এই যে কাকড়ে দেখলে অনেকে ইট ছুঁড়ে মারে না, কাকড়ে দেখলে কি মারে? ইট ছুঁড়ে মারে, ঠিক আছে? তো কৃষ্ণচূড়া, কৃষ্ণ মানে কি? কাক কি কালো হয় না? তাহলে কৃষ্ণচূড়া আর কি কালো কাসুন্দা, মানে কালো আছে, ঠিক আছে? কালকা সুন্দা, কালকা সুন্দর কি আছে? কালো আছে। তাহলে ইট কারে দেখে ছুঁড়ে মারছিলা ভাই? তুমি কাকরে দেখে ছুঁড়ে মারছিলা। কাক কেমন? কালো। কৃষ্ণ মানেও কালো, কালকা সুন্দর কালো মানেও কি? কালো। তাহলে এই যে ইমব্রিকেট, এটা কোথায় দেখতে পাওয়া যায় ভাই? একটা হচ্ছে কৃষ্ণচূড়া, আর একটা কোনটা ভাইয়া? কালকা সুন্দা। ওকে, কৃষ্ণচূড়া আর একটা কোনটা? কালকা সুন্দা। ওকে, কয়টা বাজে? অলমোস্ট 12টা বেজে গেছে। তো আজকে এই পর্যন্তই পড়াইলাম। তোমাদের ক্লাসটা ওভারঅল কেমন লাগছিল? আজকে হচ্ছে আমরা টোটাল 50টা কোশ্চেন সলভ করলাম। ইনশাল্লাহ তোমাদের রেসপন্স থাকলে ইনশাল্লাহ আগামীকালকেও ক্লাস নিয়ে আসবো। সো বলো, তোমরা কি আরো ক্লাস চাও? বলো দেখি কেমন লাগছে তোমাদের ক্লাস, এবং নেক্সট কি ক্লাস চাও বলো। তোমাদের কারো কোনো দ্রুত দ্রুত দ্রুত। ভাইয়া রিটেন ক্লাস নিয়েন? আচ্ছা, 24 তো বললামই। 24 কি হবে? 24 স্পোরোফিল হবে। স্পোর বহনকারী পাতাকে তোমার সোরাসও বলা হয়, বাট বৃহৎ টার্মে স্পোরোফিলও বলা হয় আর কি, বুঝছো? তো এটা তোমার সোরাসের থেকে স্পোরোফিলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? স্পোরোফিলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, স্পোর বহনকারী পাতাকে স্পোরোফিল। তারপরে এটা আমি দরকার হলে আরো ঘেটে ঘুটে বা ইয়া করে তোমাদেরকে জানাবো, দরকার হলে গ্রুপে জানাই দিব আর কি। ওকে, আচ্ছা। সো ওকে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। অলমোস্ট 12টা বেজে গেছে। তো তোমরা সবাই এখন পড়তে বসো। আবার নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। সো কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবা, ঠিক আছে? ইনশাল্লাহ ওইখানে আমি লিঙ্ক দিয়ে দিব, সবাই ওখানে যুক্ত হয়ে যাবা। ওকে, আল্লাহ হাফেজ।